আসসালামু আলাইকুম। টাঙ্গাইল বিষয়ক ফরিদ আড্ডায় সবাইকে শুভেচ্ছা। নদীচর খাল বিল গজারির বন, টাঙ্গাইলের সারি তার গরবের ধন। টাঙ্গাইল আমার এবং আপনার প্রিয় শহর। এই শহরেই শৈশব কৈশোর যৌবন কেটেছে। এই শহরেই আছে আমাদের পূর্বপুরুষের স্মৃতি। এই শহরের মাটি ও মানুষ আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তাই সুদূর প্রবাসে বসে জানতে ইচ্ছে করে কেমন আছে আমাদের প্রিয় শহর। টাঙ্গাইল জেলা ও শহরকে ভালো রাখতে কাজ করছেন অনেক প্রিয় মানুষ। তাদের মুখে শুনবো প্রিয় শহরের কথা। আজ আমার সাথে আছেন সাদা মনের মানুষ খ্যাত টাঙ্গাইল ৫ আসনের ২ বার নির্বাচিত এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ সানোয়ার হোসেন। ধন্যবাদ। আমার সাথে আছেন টাঙ্গাইলের শুভাকাঙ্ক্ষী, টাঙ্গাইলের কথা শুনে টাঙ্গাইলকে ভালোবেসে এক কথায় সুদূর আয়ারল্যান্ড হতে যুক্ত হয়েছেন ইউনিভার্সিটি অব লিমরিক হসপিটালের সিনিয়র কনসালটেন্ট জনাব মাহফুজুর রহমান। ধন্যবাদ। আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক খান মোহাম্মদ সালেক, উনি ঢাকা হতে সংযুক্ত হয়েছেন। আলোচনা শুরুতেই টাঙ্গাইল ৫ আসনের এমপি জনাব সানোয়ার হোসেনের কাছে জানতে চাইব, বাংলাদেশের জেলাগুলোর মধ্যে টাঙ্গাইল ৫ আসনের অবস্থান কি? আমরা কি অন্যান্য জেলা শহরের সাথে তাল মিলিয়ে চলছি নাকি পেছনে আছি? ধন্যবাদ ফরিদ। দীর্ঘদিন পরে শুধু স্কটল্যান্ড থেকে আমাদের কথা শোনার জন্য, টাঙ্গাইলের কথা শোনার জন্য আজকের যে আয়োজন, সে আয়োজনের জন্য ফরিদকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা টাঙ্গাইলবাসী এখন করোনা মহামারীতে টাঙ্গাইল একটি রেড জোনে পরিণত হয়েছে। এটি অনেক আগে থেকেই, বিশেষ করে প্রায় ১.৫ মাস আগে থেকেই টাঙ্গাইল রেড জোনের ভিতরে আওতায় চলে এসেছে। আমরা চেষ্টা করেছি মানুষকে নিবৃত্ত করার জন্য, কিন্তু করোনা মহামারী সেকেন্ড ধাপে এসে, দ্বিতীয় ধাপে এসে আসলে আমরা অনেক কিছুই এখন কন্ট্রোল করতে পারছি না। বিশেষ করে টাঙ্গাইলের জনগণ যেভাবে শহরে যেভাবে চলাচল করে, এখন আমরা মাস্কটা সেভাবে আমাদের ব্যবহার করা বাধ্যতামূলক যেটা আছে সেটা আমরা এখনো পালন করতে পারছি না। তারপরেও সরকারি সিদ্ধান্ত আছে, আমরা মাস্ক ব্যবহার করার জন্য প্রতিদিনই আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। এই করোনা মহামারীতে আমাদের যেটি সবচেয়ে সমস্যা, সেটি হলো যে আমাদের বিভিন্ন এই টাঙ্গাইল জেলার, আমরা টাঙ্গাইল সদরের কথা যদি বলি, শহরের কথা যদি বলি, এই শহরটা মূলত বেশ হলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি এখানে। কারণ ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলতে টাঙ্গাইলে কিন্তু সেভাবে ইন্ডাস্ট্রিয়াল এলাকা গড়ে উঠেনি। আমরা এখন যেভাবে টাঙ্গাইলের আশেপাশে ইন্ডাস্ট্রি হচ্ছে, ইতিপূর্বে সেটি ছিল না। এটি শহর ছিল শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, এগুলো নিয়েই আমরা আসলে মূলত ছিলাম। যে কারণে ছোট্ট শহর এখন বড় হয়েছে। সেই শহরের ব্যাপ্তি বড় হলেও এইখানে জনসংখ্যা বেড়েছে অনেক। গত ৫ বছরে প্রায় জনসংখ্যা ১ গুণ, মানে ডাবল হয়েছে। সেই কারণে শহরের লোকজনের জনসমাগম বেশি। এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হলো আমাদের টাঙ্গাইলের যানজটটা। এটি আমাদেরকে এখন পীড়িত করে। যানজটটা আমরা আসলে নিরসন করতে পারছি না। শহর যেহেতু নদী বেষ্টিত এলাকা, রাস্তাঘাট আগে থেকেই খুব ন্যারো ছিল। যদিও আমরা চেষ্টা করছি যে এই ন্যারো রাস্তাঘাটগুলো এখন একটু প্রসারিত করার জন্য। তো বলতে গেলে শহর আমরা অনেক যুগে বাড়িয়েছি। আমাদের এই টাঙ্গাইল সদরের যেটি চিত্র ছিল, সেটি হলো পশ্চিমে যমুনা নদী, আমাদের দক্ষিণে নাগরপুর এলাকা, উত্তরে আমরা কালীহাতি পেয়েছি, আর পূর্বে হলো আমাদের বাসাইল, মির্জাপুরের একটা অংশ আমাদের এই টাঙ্গাইলের সাথে সম্পৃক্ত আছে। আমরা কিন্তু এই টাঙ্গাইলের যে নদী বিধৌত এলাকা, যে শহরটা, সেই শহরে কিন্তু আমরা ইচ্ছে করলে পশ্চিম দিকে আমরা প্রসারিত হতে পারিনি, যে কারণে শহর এখনো পূর্ব দিকে প্রসারিত হচ্ছে। টাঙ্গাইলের উন্নয়নের ক্ষেত্রে আমরা রাস্তাঘাটের গুরুত্ব দিয়েছি বেশি। আপনারা জানেন যে একসময় চরের থেকে মানুষ আসতে এই
যমুনার পাড়ে থেকে মানুষ আসছে, যেখানে আধা বেলা হেঁটে আসতে হতো, এখানে কিন্তু 20-25 মিনিটে শহরের মানে যে কোনো জায়গা থেকে, চরের যে কোনো এলাকা থেকে কিন্তু এখন 20-25 মিনিটের মধ্যে তারা চলে আসতে পারে। আর কানেক্টিভিটির ভিতরে আমি গত 6.5 বছরে যেটি চেষ্টা করেছি যে কানেক্টিভিটি বাড়াতে। আজকে কানেক্টিভিটি ভালো, যদিও বন্যা আমাদেরকে প্রতি বছরই আমাদেরকে বন্যা তাড়িত করে। বন্যার যেহেতু আমরা ভাটি অঞ্চলের মানুষ, বন্যা আমাদেরকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করে, রাস্তাঘাট ক্ষতি হয়, প্রতি বছরই আমাদের কাজ করতে হচ্ছে। আমরা স্কুলগুলোকে ডেভেলপ করেছি। এখন টাঙ্গাইলে কোনো প্রাইমারি স্কুল এই নাই। আমাদের 164টি প্রাইমারি স্কুল আছে সদরের প্রাইমারি স্কুল, প্রায় প্রত্যেকটা স্কুলে বিল্ডিং এর কাজ কোনোটা সম্পন্ন হয়েছে, কোনোটা চলমান রয়েছে। আমরা হাই স্কুলগুলো এবং কলেজগুলোকে আমরা ডেভেলপ করেছি। সেখানে 4 তলা সুরম্য বিল্ডিং আমরা এখন অনেক জায়গায় সেখানে কাজ চলমান রয়েছে। চরের যে নিপীড়িত মানুষ থাকে, যারা বঞ্চিত মানুষ থাকে, সেই এলাকাগুলোকে কিন্তু আমরা ডেভেলপ করেছি। আমরা শহরকে স্প্রেড আউট করতে পারি। শহরের রাস্তাঘাটগুলোকে বড় করার জন্য 228 কোটি টাকার একটি প্রজেক্ট চলমান রয়েছে পৌরসভার। আমরা শহরের রাস্তাঘাটগুলোকে ইতিমধ্যেই বেশ চওড়া করার পরিকল্পনা নিয়েছি। সাথে সাথে আমাদের নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর জন্য পানীয় ব্যবস্থা, অনলি 27% মাত্র পানি সরবরাহ করতে পারতাম আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে, সেইটি আমরা কিন্তু এখন প্রায় 56%-এ অধিক, প্রায় 60%-এর আওতায় কিন্তু নিয়ে এসেছি। এবং অচিরেই আমরা এটি শতভাগ করার জন্য কাজ শুরু করে দিয়েছি। ইতিমধ্যেই 2টো প্রজেক্ট শুরু হয়ে গিয়েছে। আমাদের এই টাঙ্গাইল শহরে যে পৌরসভাটি রয়েছে, এই পৌরসভার আমরা শতভাগ পানি, বিশুদ্ধ পানি যাতে সরবরাহ করতে পারি সেই কাজটি করছি। আমাদের শহরে যে মেডিকেল কলেজ রয়েছে, আমাদের শেখ হাসিনা মেডিকেল কলেজ, এটি আমাদের প্রত্যাশার একটি জায়গা ছিল। সেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণে আমরা সেই মেডিকেল কলেজটি আজকে দৃশ্যমান। সারা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো হসপিটাল 15 তলা হয়নি, কিন্তু টাঙ্গাইলের এই শেখ হাসিনা মেডিকেল কলেজ হসপিটালটি কিন্তু আমরা ভবনটি 15 তলা বিশিষ্ট ভবন করেছি এবং সকল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সেই হসপিটালটি কিন্তু এখন দৃশ্যমান। আমরা লিফটের কাজ শেষ হলেই আগামী বছরের জুনের পর্যন্ত আমাদের মেয়াদ আছে, মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই মেয়াদের ভিতরেই আমরা এই হসপিটালটি, 500 শয্যার হসপিটালটি আমরা চালু করে দেব। আমাদের একাডেমিক কার্যক্রম চলছে। আমাদের আরেকটি প্রত্যাশার জায়গা ছিল, সেটি হলো আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি। এটি মাননীয় প্রধানমন্ত্রী 2001 সালে উদ্বোধন করেন। তারপরে থেকেই এটি কাজ চলছে এবং আজকে এটি অনেক বড় একটি প্রতিষ্ঠান। সারা বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিক দিয়ে 7ম পর্যায়ে আমাদের এই মাওলানা ভাসানী। এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেগুলো প্রথমবারের মতো বাংলাদেশে, যেমন পুলিশ সায়েন্সের একটা বিষয় আছে, পুলিশ লাইফ সায়েন্স যেটি বলে, সেটি কিন্তু এর আগে কোনো সাবজেক্ট কোনো ইউনিভার্সিটি ছিল না। আমাদের টাঙ্গাইলে আমরা শুরু করেছি। আমাদের তারপরে বলবো, করোনার কারণে আমাদের এই COVID-19-এর কারণে আমাদের টাঙ্গাইলের মানুষের যে ভোগান্তি ছিল, যে এখন পর্যন্ত টেস্টের জায়গাগুলো আমাদের ঢাকা কিংবা ময়মনসিংহে করতে হয়, আমরা ইতিমধ্যে জিন এক্সপার্ট দিয়ে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের শেখ হাসিনা মেডিকেল কলেজে এখানে RT-PCR এর মাধ্যমেও আমরা টেস্ট শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা চিকিৎসা করেছি। শুধু একটি কাজ আমাদের বাকি রয়েছে চিকিৎসার ক্ষেত্রে, সেটি আমাদের আইসিইউতে। এখন আমরা আমাদের যে 10,000 আইসিইউটা প্রতিষ্ঠা করার জন্য আমরা সবকিছু ভৌত অবকাঠামো আমরা গড়ে রেখেছি। শুধুমাত্র বেড এবং টেকনিশিয়ান এবং মনিটর হলেই আমরা এই কাজটি শুরু করতে পারবো। এই প্রেক্ষিতে আমি সানোয়ার কাছে আবার পরবর্তীতে আসবো, কারণ আমাদের অনেক কিছু জানার আছে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ সম্পর্কে। তো আমরা এখন যাচ্ছি আমাদের ডক্টর মাহফুজুর রহমান। আপনাকে অনেক ধন্যবাদ টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে। আপনি একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন স্কুল কলেজে। আপনি স্কুল এবং কলেজে স্ট্যান্ড করেছিলেন। আপনি ঢাকা মেডিকেল কলেজে 2 বছর ছিলেন। তার দীর্ঘ 30 বছর যাবত আপনি আয়ারল্যান্ডের লিমরিক ইউনিভার্সিটি হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন। আপনি বিভিন্নভাবে বিভিন্ন সময় কমিউনিটির পাশে দাঁড়িয়েছেন। আমি জানতে চাইবো করোনা আসলে কি, কতটা ভয়াবহ এবং কেন,
এবং টাঙ্গাইলবাসী যারা আছেন তারা আপনার কাছ থেকে শুনবে করোনার ভয়াবহতা, এবং যদি একটা শহরের জনগণ যদি সচেতন না হয় কি হতে পারে। ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। টাঙ্গাইল আমার পাশের ডিস্ট্রিক্ট। আমি টাঙ্গাইল দিয়ে ছোটকালে ঢাকা মেডিকেল কলেজ অনেকবার গিয়েছি, কাজেই টাঙ্গাইলের স্মৃতি আমার সুখকর স্মৃতি। টাঙ্গাইলের চমচমের কথা এখনো ভুলতে পারি না। তবে যাই হোক, এখন আমি করোনা সম্বন্ধে কিছু বলবো। Now we have not witnessed a pandemic of this nature in living memory. So who is our enemy? Our enemy is COVID-19 or coronavirus. Who are the victims? So we are all victims. So who are the soldiers? So we are all soldiers to combat, to fight against coronavirus. Kajay, our sense of duty and obligation to serve everybody's motherland is now the need of ours. কাজে এখানে আমাদের দায়িত্ব ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, কমিউনিটি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এবং পৃথিবী পর্যায়ে অনস্বীকার্য। আমি ধীরে ধীরে এসব ব্যাপারে আলোকপাত করার চেষ্টা করব। আমরা সবাই করোনা ভাইরাসের নাম শুনেছি। করোনা ভাইরাস একটা এনভেলপড আরএনএ ভাইরাস এবং এর চারিদিকে অতি সূক্ষ্ম ফ্যাটি লেয়ার আছে এবং চারিদিকে স্পাইক প্রোটিন। কাজেই we all have the coronavirus চারিদিকে যে ফ্যাটি লেয়ার, so we all have the ability, so we all have the ability to kill coronavirus. So কাজেই ব্যক্তিগত পর্যায়ে যদি আমরা সাবান দিয়ে হাত ধুই তাহলে we can kill, and coronavirus can enter into our body only through our nose, mouth and possibly through eyes. কাজেই হ্যান্ড ওয়াশিং বাই আমাদের দেশে আমাদের দুটি মেইন কমিউনিটি, মুসলিম এবং হিন্দু কমিউনিটি। আমাদের মুসলিম কমিউনিটি তারা সবাই নামাজ ভক্ত 5 বার তারা ওযু করে। সেই ওযুর সময় যদি তারা সাবান দিয়ে হাত ধোয় সেটার একটা বিরাট প্রভাব পড়বে আমাদের সারা দেশে। আমাদের হিন্দু কমিউনিটি তারা যথেষ্ট শিক্ষিত কমিউনিটি এবং তারাও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তারাও অনেকটা অগ্রগামী। কাজেই এখন আমি বলবো যে করোনা ভাইরাস আমাদের নাকের ভিতর দিয়ে প্রবেশের পরে এটা কি কাজ করে। এটা ইউজুয়ালি 4 ধরনের, আপনারা সবাই জানেন। একটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার অ্যান্ড ক্রিটিক্যাল। মাইল্ড ডিজিজ হবে সবার হওয়ার পরে এখন সর্দি, কাশি, জ্বর, এবং এটা সাধারণত 80% রোগীর এই অবস্থা থাকে এবং এরা এইভাবে ভালো হয়ে যায়। সেটা এটা শুধু ওয়ান ফেসিক ডিজিজ। কিন্তু সংযোজন করে আপনি কখন একটা করোনা রোগী যখন সে এফেক্টেড হয় কখন তার উচিত ডাক্তারের পরামর্শ? হ্যাঁ, সেটা এরপরে এটা বুঝতে পারবে সবাই। দ্বিতীয়টা হচ্ছে মডারেট, সিভিয়ার অ্যান্ড ক্রিটিক্যাল। মডারেট, সিভিয়ার অ্যান্ড ক্রিটিক্যাল ইউজুয়ালি বাইফেসিক ডিজিজ। এটা 2টা পর্যায়। যদি 6-7 দিনে যদি অসুখটা ভালো না হয়, রোগীর যদি শ্বাসকষ্ট অনুভূত হয় এবং তখন যদি তার অক্সিজেন লেভেলটা কমে যায়, ওই সময় যায় 7-8 দিনের সময়, হ্যাঁ, তখন এটাকে বলা হচ্ছে আরেকটা স্টেজ, এটা হলো বাইফেসিক। কাজেই যদি 7 অথবা 8 দিন অথবা 9 দিন এই সময়ে যদি রোগীর অবস্থা খারাপ হয়, সেই সময় ইউ হ্যাভ টু ট্রিট টাইমলি, ইন আ ভেরি টাইমলি ফ্যাশন। যে ওই সময় রোগীটাকে হাসপাতালে যেতে হবে। হ্যাঁ, সেটা যে বাইফেসিক, at the beginning of the biphasic disease.
আর যদি কারো অবস্থাপন্ন হয় ভালো হাসপাতালে, সেটা মাইল্ড পর্যায়ে অবজারভেশনে যেতে পারে, সেটার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কাজেই most important 6 অথবা 7 days the condition of the patient can deteriorate very suddenly. কাজেই the patient, they will stay at home, they must have they should go to the hospital, they should have an arrangement যে তার বাসায় কেউ থাকতে হবে, যদি বহু রাত্রেও যদি রোগীটা খারাপ হয়ে যায় তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে, তাকে অক্সিজেন দিতে হবে, এবং এই পর্যায়ে কিছু ওষুধ আছে যেটা ডিজিজের খারাপ অবস্থা থেকে বা মানুষের যেন ভেন্টিলেশন লাগে সেটা করতে পারে। আমার এটা এখন রিকভারি একটা ট্রায়াল যেটা অক্সফোর্ডে হয়েছে, সেখানে কিছুই না, ডেক্সামেথাসোন, খুবই অল্প দামের ওষুধ, এটা যদি at the beginning of the inflammatory phase, এটা ক্লিনিক্যালি আমরা বলছি দুটা পর্যায়, আর আমরা যদি প্যাথোলজিক্যালি বলি এটাকে বলা হয় হাইপার ইনফ্লামেটরি ফেজ। প্রথম সেই ফেজে you have to give a steroid. Now it is a proven dexamethasone. যদি ডেক্সামেথাসোন যদি না থাকে তাহলে অন্য যে কোনো স্টেরয়েড দিলেও উপকারে আসবে। তারপরে সিভিয়ার এন্ড ক্রিটিক্যাল, সেটা তো হাসপাতালেই চিকিৎসা করবে, সেখানে একটা বিরাট অংশ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন দিতে হবে, অক্সিজেন একটা সিম্পটোমেটিক, বাট it will not change the course of the disease. তারপরে অনেক কিছু ড্রাগ আছে, সেগুলো হলো অনেক দামি, কিন্তু রেমডেসিভির সেটা দেখা যাচ্ছে মানুষের মৃত্যু কমায় না, কিন্তু ডিউরেশন অফ দ্য ডিজিজ ক্যান রিডিউস, সেটা বাংলাদেশেও হচ্ছে। আরো কিছু ড্রাগ আছে যেটা বলে সাইটোকাইন, টোসি, ওগুলো আমি দেখেছি, আমার কিছু তখন কিছু অনেক টাকা নেয়, 60,000, কিন্তু হয়তো একটা বেনিফিট হতে পারে, বাট বেনিফিট ইজ নট ভেরি enormous. The right thing you have to do right time. প্রথমে নাও এটা পারিবারিক পর্যায়ে আমাদের কি দায়িত্ব, যদি একটা রোগী যদি করোনা ভাইরাস হয়, সেখানে আমাদের দেখতে হবে যে who will be Ireland, আমি বলি there is never will be zero risk in life, কিছু রিস্ক থাকবে। তারপরেও আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে আমি বলতে পারি 14 বছরের নিচে কেউ কিন্তু মারা যায় না, স্পেশালি ফিমেল। 14 বছরের নিচে কেউ মরে না। 14 থেকে 35 বছর পর্যন্ত মর্টালিটি ইজ ভেরি লো, 0.1%। এখন এখানেও একটা সেকেন্ড ফেজ অফ করোনা ভাইরাস ইজ হ্যাপেনিং, এগেইন কামিং ব্যাক, মোস্টলি ইয়াঙ্গার পিপল আর এফেক্টেড, and at the moment mortality is very low. কাজেই এখানে যে ইয়াং পেশেন্টদের মর্টালিটি কম হওয়ার কারণ কি, আমরা এটা থেকে কি শিক্ষা নিতে পারি? ধারণা করা হচ্ছে যে ইয়াং পিপলের ইমিউনিটি অনেক ভালো থাকে, তাহলে এখন ব্যক্তিগত পর্যায়ে আমরা কিভাবে ইমিউনিটি বাড়াতে পারি, এটা কোনো ম্যাজিকও না। সবচেয়ে বড় কথা আমাদের লাইফস্টাইল, তাই না? আমাদেরকে ভালো খাওয়া দাওয়া, মানে সুষম পুষ্টিকর খাবার খেতে হবে, সবসময় কায়িক পরিশ্রম করতে হবে অথবা এক্সারসাইজ করতে হবে, এটা হচ্ছে ন্যাচারাল ওয়ে টু ইমপ্রুভ ইউর ইমিউনিটি। এখন কিছু এ পর্যায়ে আমি আপনার কাছে আবার আসবো। আমি আসি আমাদের সাংবাদিক সাহেব খান মোহাম্মদ সালেহ, উনি ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনি তো একটি জনপ্রিয় অনুষ্ঠান উহান হতে নিউ ইয়র্ক এর সঞ্চালক, আপনার অভিজ্ঞ দৃষ্টিতে টাঙ্গাইলের করোনা পরিস্থিতি আসলে কি এবং আমাদের কি করণীয়, এবং টাঙ্গাইলের অবকাঠামো উন্নয়নে আপনার দৃষ্টিভঙ্গি কি? ধন্যবাদ ফরিদ আহমেদ, সেই সুদূর আয়ারল্যান্ড থেকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যে আমার জেলা, আমার শহর নিয়ে, যেখানে আমার শৈশব, যৌবন, কৈশোর কেটেছে, যেখানে আমি লৌহজং নদীতে সাঁতার কেটেছি, গোসল করেছি, ধাপাধাপি করেছি, যেটা আমার সংসদীয় এলাকার সংসদ সদস্য সানোয়ার হোসেন একাধিকবার নদী বেষ্টিত শহরের কথা বলেছেন। আমি সেই শহরেরই একজন মানুষ হিসেবে
আজকে যেহেতু ফরিদ আহমেদ আমাকে এইরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে, তো আমি করোনা নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না, কারণ এটা নিয়ে মাহফুজ সাহেবই ভালো বলেছেন। তবে আমি ভালো বলেছেন এবং ভালো বলবেন। তবে আমি এই করোনার উপর আমি বাংলাদেশের যে অবস্থাগুলো অবজার্ভ করেছি একজন মিডিয়া কর্মী হিসেবে, তাতে আমি যতটা বুঝতে পেরেছি যে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। এক হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমি শুধু হাত ধোয়াটাকেই বড় করে বলবো না, এই করোনাকে কেন্দ্র করে আমাদের ভেতরে যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভ্যাসটা তৈরি হয়েছে আমাদের মধ্যে, এটাকে যদি আমরা স্থায়ী রূপ দিতে পারি, তাহলে শুধু করোনা না, অনেক ধরনের রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। যেটা বলা হয়েছে যে আমাদের চিকিৎসকরা বলছেন বাংলাদেশে যে সাবান দিয়ে হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়ার সুযোগ না থাকলে এক্সোসল বা হ্যান্ড স্যানিটাইজার এসব দিয়ে হাতে লাগানো, এই কথাগুলো বলছেন। পাশাপাশি আরেকটা কথা বলছেন যে 1 নম্বর পচা সাবানের কার্যকারিতা অনেক বেশি, এটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারে বারে বলা হয়েছে। আর কেউ কেউ বলেন যে 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড ধরে আমাদের হাত ধোয়ার পরামর্শ দিয়ে থাকেন। আমার মনে হয় আমি এইখানে ব্যক্তিগতভাবে আমি সবাইকে পরামর্শ দেব যে 20 সেকেন্ড কেন, আমরা 40 সেকেন্ড ধরেই হাতটা ধুই না। আমরা যদি হাতটাকে পরিষ্কার রাখতে পারি এবং হাতটাকে যদি আমরা নাকের কাছে না নিই, মুখের কাছে না নিই, এই অভ্যাসটা তো খুব ভালো না। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে একটা অভ্যাস, একটু পর পরই নাকে হাত দেওয়া, মুখে হাত দেওয়া, এই অভ্যাসগুলোকে আমরা পরিহার করি। আর আমরা হাঁচি দেওয়ার সময় আমরা হাত দিয়ে মুখ না ঢেকে আমরা যদি কনুই দিয়ে মুখটা ঢেকে নেই, তাহলে তো অনেকগুলো সুবিধা আছে। কারণ আমি হাতে যদি হাঁচি দিই, তাহলে এই হাত দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ পরে আরেকজন লোকের সাথে হ্যান্ডশেক করছি। কাজে আমার এখান থেকে শুধু করোনা নয়, যে কোনো রোগ, সর্দি কাশি থেকে শুরু করে ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে যে কোনো সংক্রমণ অন্যের দেহে চলে যেতে পারে। কিন্তু আমি শার্টটা কিন্তু বাসায় গিয়ে ধুয়ে ফেলছি, আর এই আমি কনুই দিয়ে কিন্তু কারোর সাথে হ্যান্ডশেক করছি না। কাজে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কিছু নিয়ম মেনে চলার যে অভ্যাসটা তৈরি হয়েছে, এই অভ্যাসটাকে আমাদের স্থায়ী রূপ দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের সরকার শুরুতে যে অকথিত লকডাউন যেটা শুরু করেছিল, সেটা প্রথম দিকে যতটা কড়াকড়ি ভাবে মানুষও স্বতঃস্ফূর্ত ভাবে মেনে চলেছেন, রাষ্ট্রেরও কিছু পদক্ষেপ ছিল, এবং যারা একেবারে দুস্থ পর্যায়ের মানুষ তাদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণেরও একটা ব্যবস্থা সরকার করেছিল, এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু এভাবে কত মানুষের তো জীবন জীবিকার একটা প্রশ্ন থেকেই যায়, ত্রাণের উপর নির্ভর করে আমি কতদিন চলব। কাজেই একটা পর্যায়ে সরকার কিন্তু পর্যায়ক্রমে শিথিল করেছে, এবং সেই শিথিল করার পরে আমরা যেটা দেখেছি, মানুষ যখন রাস্তায় বেরোচ্ছে, তারা যে সামাজিক দূরত্ব না বলে আমি শারীরিক দূরত্ব বলতে চাই, শারীরিক দূরত্বটা অনেকেই বজায় রাখছেন না, অনেকেই মাস্ক পরছেন না, আবার অনেকে মাস্ক সাথে আছে, কেউ পকেটে রাখছেন, কেউ থুতনির নিচে ঝুলিয়ে রাখছেন। এই বিষয়টা পরিহার করতে, কারণ এখানে একটা বিষয় আছে যে আমি যে মাস্কটা আমি নাক এবং মুখ ঢেকে রাখছি, তখন কিন্তু আমার থুতনিতে করোনা ভাইরাস বাতাস থেকে বসে যেতে পারে। তারপর ওই মাস্কটা যখন আমি আবার থুতনিতে লাগাচ্ছি, তখন কিন্তু ওই ভাইরাসটা আমার মাস্কে আটকে যেতে পারে, সেইটাকে আবার আমি আমার নাকে নিয়ে যাচ্ছি। তার মানে আমি নিজে কিন্তু নিজের শরীর থেকেই করোনা ভাইরাসকে আমি আমার নাক কিংবা মুখ দিয়ে ভেতরে প্রবেশ করানোর একটা আশঙ্কা থাকতে পারে। কাজে আমি বলবো যে মাস্কটা সঠিকভাবে ব্যবহার করুন এবং সবাই মাস্ক পরুন। আর দূরত্বে বলা হয় যে 2 মিটার অথবা 6 ফিট, আমাদের এখানে যে ঘনবসতিপূর্ণ আমাদের দেশ, তাতে হয়তো 6 ফুট আমাদের সবসময় বজায় রাখা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা 6 ফুটের জায়গায় আমরা অন্তত 3 ফুট তো আমরা বজায় রাখতে পারি। কারণ আমরা যখন ফুটপাথে দেখেছি, ফুটপাথে যখন মানুষ হাঁটাহাঁটি করে, কারো পক্ষে সেই 6 ফুট দূরত্ব বজায় রাখা সম্ভব, বিশেষ করে ঢাকা শহরে, এমনকি টাঙ্গাইল শহরে 6 ফুট বজায় রাখা। আর একটু মানুষ তখন আমরা না হয়ে উল্টো দিকে বাতাসের
এই অভ্যাসগুলো যদি আমরা করতে পারি, পরে আমরা গোসল করে বের যে শরীরের যে অংশটুকু বাইরে, সেই অংশটুকু আমরা যদি ধুয়ে, মানে সাবান দিয়ে ধুয়ে তারপর আমরা গোসল করে ফেলি, আমার মনে হয় এই অভ্যাসগুলো যদি আমরা নিয়মিত পালন করতে পারি এবং এই অভ্যাসগুলোকে যদি আমরা স্থায়ী রূপ দিতে পারি, তাহলে আমরা করোনা থেকে রক্ষা পেতে পারবো। এটাই আমার এর চেয়ে অনেক বেশি বলেছেন। আর আমি টাঙ্গাইল জেলার কথা যেহেতু উঠেছে এবং টাঙ্গাইল জেলা নিয়ে আজকে কথা হবে, পরিদের যে আয়োজনটা টাঙ্গাইল শহরের কথা, আমি মনে করি যে টাঙ্গাইল শহর কেন, পুরো টাঙ্গাইল জেলা নিয়েই তো আমাদের অনেক কিছু বলার আছে। কারণ টাঙ্গাইল জেলাটা আমাদের, আমি একটা কথা সবসময় বলি, আমার শৈশবের সবচেয়ে বড় স্মৃতি হলো কয়েকটা গ্রাম, ধুলের চর, ইনায়েতপুর, কোদালিয়া, শিবপুর, এরকম কয়েকটা গ্রাম, একেবারে ধু বালি চরে ভরপুর একটা গ্রাম, কয়েকটা গ্রাম কিভাবে সেই লুইকানের কনস্ট্রাকশন ফার্মের পরিকল্পনা অনুযায়ী কি চমৎকার ছোট অথবা কত আধুনিক কি চমৎকার একটা শহর গড়ে উঠতে পারে, সেটা আমি আমার শৈশবে দেখেছি। এরপরে যখন এই জেলা যেদিন উদ্বোধন করা হলো, তখন আমি স্কুলে যাওয়া শুরু করেছি, স্কুলের ছাত্র, এবং তখন আমি কাব স্কাউট হিসেবে সেই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, তখন যে পরিবর্তনটা দেখেছিলাম একটা অনুষ্ঠান আয়োজনে, যেহেতু আমি স্কাউটিং করতাম, স্কাউটিং করার কারণে এবং পরবর্তীতে কচিকাঁচার মেলা করেছি, আরো বিভিন্ন সংগঠন করেছি, সংগঠন করার কারণে টাঙ্গাইল শহরের অনেক বড় বড় অনুষ্ঠানে আমি উপস্থিত থেকেছি এবং টাঙ্গাইলের বাইরেও অনেক জায়গায় আমি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার, অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছে। কিন্তু টাঙ্গাইল জেলা উদ্বোধন যেদিন হলো, সেদিন যে বিশাল আয়োজন, সেই ঢাকা থেকে মাইক নিয়ে যাওয়া, একটু ব্যতিক্রম ধর্মী মাইক, সেই লম্বা মাইক, তারপর আপনার সেই সাভার থেকে ব্যান্ড ট্রুপ নিয়ে যাওয়া হলো। আমরা টাঙ্গাইল শহরে ব্যান্ড ট্রুপ বলতে আমরা শুধু জানতাম যে একটা বিগ ড্রাম, দুটো সাইড ড্রাম, এটাই ছিল আমাদের তখনকার ব্যান্ড বলতে আমি বুঝতাম। আমরা সেই যে সামরিক বাহিনীর ব্যান্ড ট্রুপ নিয়ে যাওয়া হলো, সেই ব্যান্ড ট্রুপে বহুত রকমের ড্রাম, ব্যাকপাইপ, বিউগাল, স্টিক, কত কিছু যে আমরা দেখেছি। এই বিষয়গুলো এখনকার বাচ্চারা যদি শুনে বা নতুন প্রজন্মের কেউ শুনে, তাহলে হয়তো হাসবে যে এই মানুষটি কি বলে, যে এই জিনিসগুলো সে প্রথম দেখলো। কিন্তু এখনকার শিশুরা তো শৈশব থেকে এই জিনিসগুলো দেখতে পায়। কিন্তু ওই সময়ে যে আমাদের ভেতরে যে আনন্দ এবং হাজার হাজার মানুষ যে আনন্দ উল্লাস করে এই জেলার উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়েছিল, এবং সেইখানে যে সামরিক কুচকাওয়াজ হয়েছিল, ডিসপ্লে হয়েছিল, এবং যেভাবে ভাষণ দেয়া হয়েছিল, এবং একটি ভাষণ দুই ভাষায়, ইংরেজি এবং বাংলায় ভাষণ এবং অনুষ্ঠান উপস্থাপনা ইংরেজি এবং বাংলায়, কখনো কখনো উর্দু, যেহেতু তখন পাকিস্তান ছিল, আমাদের এটা অস্বীকার করার উপায় নেই। এবং তৎকালীন গভর্নর ছিলেন ভাইস অ্যাডমিরাল SM আহসান, যিনি এটা উদ্বোধন করেছিলেন, তিনি ছিলেন পশ্চিম পাকিস্তানি, তিনি ছিলেন উর্দু ভাষী, যে কারণে কিছু কিছু উর্দু শব্দ সেই ভাষণে বলেছেন তিনি। এই যে ইংরেজি, বাংলা এবং উর্দু ভাষার ব্যবহারগুলো কেন, সেই কেন কথার উত্তরগুলো কিন্তু আমরা তখন জেনে গেছি। এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের পরে আমি অনেককেই দেখেছি যারা চোখে মানে আনন্দের চোখের ফেলে দিচ্ছেন। এবং অনেক বৃদ্ধর কাছে আমি শুনছি, তারা বলেছেন যে 1869 সালে যখন আটিয়া থেকে টাঙ্গাইল মহকুমা হলো, এরপর থেকেই আমরা আমাদের মুরব্বীদের কাছে শুনেছি যে টাঙ্গাইল একদিন জেলা হবে। আমরা মুরব্বীদের কাছে শুনেছি, আমরা আমাদের পরের প্রজন্মকে বলেছি, তারা তাদেরও পরের প্রজন্মকে বলেছে যে টাঙ্গাইল জেলা হবে। সেই জেলা এই পর্যায়ে আমি একটু আমি 1 মিনিট একটু শেষ করে নিই। সেই 1969 সালের যে টাঙ্গাইল জেলাটা হলো, সেই জেলার 11 মাস আগে পটুয়াখালী জেলা হয়েছে। কিন্তু পটুয়াখালীর মানুষ এখনো বলে মুগোবাড়ি বরিশাল, কিন্তু আমরা টাঙ্গাইল জেলা হওয়ার অনেক আগে থেকেই বলতাম আমাদের আমগোবাড়ি টাঙ্গাইল। তার মানে টাঙ্গাইল ছিল একটা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, শিল্প,
সব ক্ষেত্রেই ছিল নিজস্ব ঐতিহ্যে সমুজ্জ, যে কারণে টাঙ্গাইল জেলার ইতিহাস কিন্তু একেবারে অন্যান্য যে 64টা জেলা একদম সকালে ঘুম থেকে উঠে দেখে যে তাদের মহকুমা জেলা হয়ে গেছে, আমাদের টাঙ্গাইল জেলা কিন্তু সেরকম না। যে টাঙ্গাইল জেলাকে নিয়ে যদি কথা বলতে চাই অনেক কিছু বলার আছে, আমি আপাতত এখানেই আপাতত থামছি। আপনি এখন মনে হয় সানোয়ার সাহেব কিছু বলবেন। হ্যাঁ, আমি আসলে টাঙ্গাইল নিয়ে অনেক কথাই আমাদের সবারই আছে। আমাদের টাঙ্গাইল যেহেতু আমাদের প্রিয় শহর, তো এই পর্যায়ে আমাদের অবশ্যই আমাকে আসতে হবে আমার প্রিয় বন্ধু, আমার বন্ধু মানুষ সানোয়ার। তো এমপি সানোয়ার হোসেনের কাছে আমরা জানবো যে আসলে টাঙ্গাইল হসপিটাল, শেখ হাসিনা মেডিকেল হসপিটাল, তো আমরা কি টাঙ্গাইলবাসী উন্নত চিকিৎসা পাচ্ছি? না পেলে কবে নাগাদ পাবো? এবং আমাদের আইসিইউ এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা আমরা কিভাবে কবে নাগাদ আমরা পেতে পারি এবং আমরা কি পাচ্ছি আসলে টাঙ্গাইল জেনারেল হসপিটালের কাছ থেকে? ধন্যবাদ বন্ধু ফরিদ। কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, কথা ক্লিয়ার। আমি ধন্যবাদ জানাই ডক্টর মাহফুজুর রহমান সাহেবকে, যিনি করোনা নিয়ে বিশদ একটি আলোচনা করেছেন, এবং খান মোহাম্মদ সালেহ সাহেব, যিনি আমারও নদী লৌহজগের পাড়ে, যেহেতু আমি মানুষ হয়েছি, বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, জন্ম আমার একদম নদীর ঘেঁষে বাড়ি ছিল, সেই কারণে বলতে পারে যে নদীর পাড়ে জন্ম আমার। আমি সাঁতার শিখেছি লৌহজঙ্গে এবং ছোট থেকে বড় হয়েছি নদীর পাড়কে ঘেঁষে। সে কারণে আমার প্রথমে এমপি হওয়ার পরেই আমার যে একটা পরিকল্পনা এই লৌহজঙ্গকে নিয়ে ঘিরে, যেটি গত টার্মে আমি যখন এমপি হই তখন আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে নিয়ে এসেছিলাম এখানে। সেই কারণে উনি একটি প্রজেক্ট আমাকে এই লৌহজঙ্গকে ঘিরে দিয়েছেন, যেটা আমি বলতেছিলাম 228 কোটি টাকার প্রজেক্টটি। আমাদের এটি কিন্তু একটি পাস হয়ে এখন আমরা চলমান অবস্থায় রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে লৌহজংকে পুনরুদ্ধার করার জন্য আমাদের একটি কার্যক্রম এখন চলমান রয়েছে, যেটি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এবং ডিসি প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই লৌহজঙ্গ পুনরুদ্ধার কার্যক্রম। কারণ আপনারা জানেন যে 1993 সালে যখন এটি সিপিবি বাঁধের আওতায় চলে আসে, 91 থেকে আমরা শুরু হয়েছিলাম। সেই 91 থেকে আমরা এই 88 বন্যার পরবর্তীতে আর এই টাঙ্গাইল শহরে সেরকম বন্যা দেখিনি, কিন্তু আমাদের নদীগুলো কিন্তু সেই অনুশাসনে, বন্যার অনুশাসন যেটি বলা হয় যে প্রতিরক্ষা বাদ দেওয়ার কারণে কিন্তু আমার নদীগুলো মরে গেছে। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আবার যেটি সারা বাংলাদেশে চালু করেছেন যে আমরা নদীগুলোকে পুনরুদ্ধার করব। সেই জন্য লৌহজঙ্গ নদী এটি একটি শাখা প্রশাখা, আমরা শাখা ধলেশ্বরী ধরি, যমুনার একটি অংশ ধলেশ্বরী, তারই একটি প্রশাখা হলো আমাদের এই লৌহজঙ্গ নদী, যেটি প্রায় 72 কিলোমিটার দীর্ঘ। এই নদীটি কালিয়াকুড়ে তুরাগ নদীর সাথে একটু মিশে গিয়েছে। আমরা পুরো নদীটাকে উদ্ধার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুশাসন পেয়েছি এবং সেই মোতাবেক আমাদের ডিপিপি প্রণয়ন হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই সেই কাজটি আমরা করব। এখন মেডিকেল কলেজ হসপিটালের কথা যদি বলা যায়, টাঙ্গাইল সদর জেনারেল হসপিটাল এটি 250 শয্যা একটি হসপিটাল। আপনারা জানেন যে এটি আমাদের প্রয়াত নেতা জনাব আব্দুল মান্নান সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন এটি আমাদের একটি হাসপাতাল হিসাবে, তখন 100 শয্যার একটি হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর অবকাঠামো উন্নয়নে আমরা পরবর্তী সময়ে এসে যতটুকু উন্নয়ন করতে পারছি, তাকে সর্বোচ্চ 250 বেডের একটি হাসপাতাল আমরা এটি গঠন করতে পেরেছি। কিন্তু আমরা যদি করোনাকালীন ছাড়া যদি অন্য সময় দেখি, এখানে প্রতিনিয়ত রোগী আছে, প্রায় 500 থেকে 550 রোগী সবসময় এখানে উপস্থিত থাকে। আমাদের সেই রোগীগুলো সংস্থান করতে হয়, বারান্দা দিয়ে বিভিন্ন করিডোরে এক্সট্রা বেড দিয়ে আমাদেরকে এই রোগীগুলো সংস্থান করতে হয়। আমাদের ধারণ ক্ষমতার ডবল রোগী কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। কারণ আপনাদের জেলা শহর আমার 12টি উপজেলায় সবগুলোতে প্রায় 50 শয্যার হাসপাতাল, শুধু বাসাল বাদ দিয়ে সবগুলোতে 50 শয্যার হাসপাতাল রয়েছে, চিকিৎসক রয়েছে, কিন্তু মধুপুরে 100 শয্যার হাসপাতাল রয়েছে। তারপরে কিন্তু ম্যাক্সিমাম রোগী কিন্তু আমার এই বিভিন্ন উপজেলা থেকে এই জেলা সদরে আসে। এখন আমাদের জেলা সদরে শুধু শহরের রোগী না, আমাদের ম্যাক্সিমাম বাইরের রোগীদের আমরা দেখতে পারি। আর ঢাকা টাঙ্গাইল হাইওয়ে হওয়ার পরে থেকে এখানে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্ট হয়, সেই রোগীগুলো কিন্তু এখানে প্রায় এখানে এসে আমাদের, যে কারণে আমাদের অর্থোপেডিক্সের 2টি ওয়ার্ড করার পরে কিন্তু আমরা কিন্তু এই অর্থোপেডিক্সের রোগী রাখতে পারি না। আর এই করোনাকালীন সময়ে আমরা
আমাদের মূল একটা সেন্টার কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। আপনারা জানেন যে করোনাকালীনের জন্য করোনা পেশেন্ট একটা রাখতে হয়, সাসপেক্টেড পেশেন্টের জন্য আর একটা ওয়ার্ড রাখতে হয়। আমরা সব মিলিয়ে কিন্তু এই করোনাকালীন অবস্থায় কিন্তু আমরা সেটি রাখছি। 50 বেডের একটা করোনা আইসোলেশন ওয়ার্ড করেছি। আমাদের এখানে যেটি স্বল্পতা সেটি হলো মেডিকেল কলেজ হওয়ার পরে আমরা ডাক্তারের স্বল্পতা হয়তো কিছুটা আমরা নিবারণ করতে পেরেছি। এখানে অভিজ্ঞ ডাক্তারগণ এসেছেন, কিন্তু আমাদের স্বাস্থ্য সেবার যে খাতগুলো, বিশেষ করে সিসিউ, আইসিইউ এবং উন্নত মানের যে যন্ত্রপাতি যেটা সন্নিহিত করা দরকার, পুরাতন আমলের এই বিল্ডিং এ সেটি আমাদের সন্নিহিত করা সম্ভব না। আমরা একটা ছোট আকারে সিসিউ দিচ্ছি, কিন্তু সেটা পর্যাপ্ত না, মনিটর ছাড়া সিসিউ চলছে। আমরা আইসিইউটা চেয়েছিলাম, সেই কারণে আমরা কিছু কাজ করছি এবং আইসিইউটা অচিরেই হয়তো আগামী সপ্তাহে আমরা এর কার্যক্রম শুরু করতে পারবো। কিন্তু আমাদের মূল টার্গেট হলো আমাদের শেখ হাসিনা মেডিকেল কলেজ, 500 শয্যার হাসপাতাল। এইটি যদি আমরা পুরোপুরি আগামী জুনের মধ্যে শেষ করতে পারি, তাহলে যে মানে ক্রিটিক্যাল পজিশনে হাসপাতালে যারা আসে, বিশেষ করে ক্যান্সার রোগী থেকে শুরু করে যে ডায়ালিসিসের জন্য যারা আসে কিংবা হার্টের পেশেন্ট যারা আসে, তাদের জন্য সর্বোচ্চ চিকিৎসার ক্ষেত্রগুলো এখানে তৈরি করা আছে। এখানে আমাদের স্পেশালাইজ কিছু কর্মকাণ্ড হবে, যেটি অলরেডি ডিপিবি প্রণয়নে আমরা করেছি, এবং স্পেশালাইজ হসপিটাল হিসাবে টাঙ্গাইলে তখন আমরা দেখা যাবে যে আশেপাশে যে হসপিটাল গুলো যে সুযোগ সুবিধা দেয়, ঢাকায় যে সুযোগ সুবিধা পাওয়া যায়, সমস্ত সুযোগ সুবিধা আমরা এখানে সন্নিবিষ্ট করতে পারবো। তবে একটা বিষয় আমাদের সবচেয়ে মাথায় রাখতে হবে, ভালো ডাক্তাররা মফস্বল শহরে থাকতে চায় না। এখানে আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি যে এখানে ডাক্তার যাতে ঠিক মতো থাকতে পারে এবং তাদের আমরা পেতে পারি, এই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। তাদের আবাসন থেকে শুরু করে, কারণ ডাক্তারদের যদি আবাসন না দিতে পারি তারা তো এখানে এসে থাকবে না। সেই কারণে আমরা আবাসন কাজগুলো ত্বরান্বিত করছি, পাশাপাশি পরিবেশটাকে সুন্দর করার জন্য। আপনারা জানেন যে একটি হাসপাতাল যদি 250 শয্যার হাসপাতাল, সেখানে যদি 500 550 রোগী প্রতিনিয়ত থাকে, কোনোভাবেই ডাক্তারদের পক্ষে সম্ভব না, বিরক্ত বোধ করবে এবং আমাদের ম্যানেজমেন্টও ভেঙে পড়ে। এই পর্যায়ে আমি একটা প্রশ্ন অ্যাড করি, যে আমাদের যে গর্ভবতী মহিলা যারা আছেন টাঙ্গাইলের, এবং যেসব শিশুরা স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেন নাই, যাদের বুদ্ধি কম নিয়ে জন্মগ্রহণ করছে, সেই বাচ্চাগুলি এবং আমাদের গর্ভবতী মহিলাদের জন্য আসলে টাঙ্গাইলে এখন এই করোনাকালীন সময় আমরা কি সুবিধা দিচ্ছি এবং তাদের কি অবস্থা? আমরা দুটো জায়গায় ছিলাম। প্রথম দিকে লকডাউনের সময় আমরা করোনাকালীন সময় আমাদের মাতৃমঙ্গল যেটা ছিল সেটি বন্ধ ছিল। এই করোনাকালীনে আমরা কিভাবে সহযোগিতা করবো, কারণ গর্ভবতী মহিলা যারা সিজারিয়ান অপারেশনের জন্য আসেন তারা কিন্তু একদম অন্তিম মুহূর্তে আসেন। ওই মুহূর্তে কিন্তু আমরা করোনা টেস্ট করা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ তখন যারা যেভাবে অবস্থায় আসে হাসপাতালে আসলে একদম লাস্ট স্টেজে, যখন কাটাকাটি ছাড়া আর কিছু করতে চায় না। এর মধ্যে কিন্তু আমরা অলরেডি 4 বার কিন্তু আমাদের ওটি গুলোকে আমরা করতে হয়েছে, লকডাউনে রাখতে হয়েছে, কারণ এই করোনা নিয়েই তারা কিন্তু এই আমাদের গর্ভবতী মহিলারা ঢুকতে। আমরা কিন্তু এখন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, আমাদের ওয়ার্ড গুলো সমৃদ্ধ আছে। আমরা এই যে কিছু কমপ্লিকেটেড থাকে শিশুদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সুইডেন কোম্পানির পক্ষ থেকে স্ক্যামও দেওয়া আছে 25টা। সেটা কিন্তু অন্যান্য বড় হাসপাতালও কিন্তু নাই, কিন্তু আমাদের টাঙ্গাইলে কিন্তু আছে, এবং এটি খুবই কার্যকরী একটি পদক্ষেপ দেওয়া হচ্ছে স্ক্যামও। এটি বাচ্চাদের জন্য আইসিইউ, এটা বেবি নিউবর্ন বেবিদের জন্য আইসিইউ বলে। এটি কিন্তু আমরা পূর্বে থেকে স্বয়ংসম্পূর্ণ। এখানে 7 মাসের বাচ্চা হোক আর কমপ্লিকেটেড বাচ্চা হোক, যাদের নিউমোনিয়া হয়ে যায় পেটের ভিতরে কিংবা অন্য কোনো উপসর্গ থাকে, আমরা কিন্তু স্ক্যামোতে দিতে পারি। 25 জন রোগীকে, 25টা বাচ্চাকে যে আমরা বাঁচাতে পারি, আমাদের সেই ব্যবস্থা এখানে দেওয়া আছে এবং অভিজ্ঞ ডাক্তারও আছে। সেই কারণে আমার মনে করি যে আমাদের এই করোনাকালীন সময়েও আমরা কিন্তু আমাদের চিকিৎসা সেবা কিন্তু আমরা থামিয়ে রাখিনি। বিশেষ করে এই যে গর্ভবতী মহিলাদের বিষয়টা, যারা সিজারিয়ান পর্যায়ে যায়, শেষ পর্যায়ে আসে, তাদের কিন্তু আমরা কোনোভাবেই নিরুৎসাহিত করি না। যে অবস্থায় আছে, আমরা যখনই বুঝেছি তখনই আমরা সেই অবস্থায় তাদেরকে অপারেশন, আমরা যতটুকু সুরক্ষার মধ্যে, যদি অপারেশন ক্ষেত্রে অন্যান্য দেশে কিংবা অন্যান্য জায়গায় নিয়ম আছে যে তাদেরকে আগে করোনা টেস্ট করতে হবে, তারপরে অপারেশনে যেতে হবে, কিন্তু আমরা কিন্তু সেটি মানতে পারিনি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা বলবো যে এই ক্ষেত্রে আমরা একটু সফল। অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে আমাদের
রেশনিং করতে হয়েছে, ডাক্তার আমরা পাই না, কারণ আইসোলেশনে আপনারা জানেন যে আইসোলেশনে ডাক্তারের জন্য আমাদের 7 দিনের 4 সপ্তাহ করে কোর্স করতে হয়েছে, 4টে করে গ্রুপ করতে হয়েছে, এবং 7 দিন তারা ডিউটি করার পরে তারা 21 দিন কিন্তু কোয়ারেন্টাইন এবং আইসোলেশন মিলিয়ে 21 দিন কিন্তু তারা থেকেছে। আমাদের 4টা করে গ্রুপ, প্রতি গ্রুপে 8 ঘন্টা করে ডিউটি করতে হয়েছে। আমরা কিন্তু 4টা সেট, ঠিক ডাক্তার, নার্স এবং আয়া থেকে শুরু করে সবকিছু কিন্তু 4টা করে সেট করতে আমাদের তৈরি করতে হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি আরেকটু অ্যাড করতে চাই, আরেকটা বিষয় অ্যাড করতে চাই। আসলে আমাদের টাঙ্গাইলের যে আমাদের যে বাচ্চাগুলি, বিশেষ করে আমরা আমাদের যে প্রতিবন্ধী আমাদের যে বাচ্চাগুলি আছেন, আমাদের সন্তানরা আছেন, তাদের জন্য আসলে তারা আমাদের টাঙ্গাইলে কতটুকু নিরাপদ এবং তাদের জন্য কি ব্যবস্থা আছে আমাদের টাঙ্গাইলে? না, প্রতিবন্ধী এখন আমার টাঙ্গাইল সদরে আমার যে যতগুলো প্রতিবন্ধী ছিল প্রায় 1600 প্রতিবন্ধী এখন আমাদের লিস্টেড করা আছে। আমরা কিন্তু সকলকেই কিন্তু ভাতার আওতায় নিয়েছি এবং 100% আমার টাঙ্গাইলে যতগুলো প্রতিবন্ধী কার্ড করা হয়েছে, যতগুলো প্রতিবন্ধী সকলগুলোকে সরকারি ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে। এবং তাদের জন্য আমরা আমাদের এখানে সালেক ভাই জানে, তার বাড়ির পাশে আমাদের একটা কেন্দ্র আছে যেখানে ফিজিওথেরাপি থেকে শুরু করে তাদেরকে, তবে আমাদের একটা পরিকল্পনা রয়েছে, তাদের একটা ডে কেয়ারের একটা পরিকল্পনা আমরা নিচ্ছি, যেখানে কর্মজীবী মায়েদের জন্য যদি সমস্যা হয়, কর্মজীবী বাবারা অনেক সময় প্রতিবন্ধীদের খেয়াল রাখতে পারে, তাদের জন্য যদি আমরা ডে কেয়ার করতে পারি, এটি আমাদের পরিকল্পনা রয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য আমাদের একটি পরিকল্পনা ডিপিপি প্রণয়ন করা হয়েছে, যেটি আমাদের শিশু সদন আছে আমাদের ব্যাপারী পাড়া, যেটি সালেক ভাই চিনে ভালো করে, সেই শিশু সদনের পাশে একটি জায়গা রয়েছে, আমাদের গোরস্থানের পাশে এই জায়গাটি রয়েছে এবং বড় জায়গা, সেখানে আমরা বৃদ্ধাশ্রম প্লাস আমাদের ওই কর্মজীবী মায়েদের জন্য যদি তারা প্রতিবন্ধী শিশুদের রাখতে চায়, ডে কেয়ার হিসেবে আমরা ওখানে একটা স্থাপনা করার জন্য আমরা একটা ডিপিপি প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে। এটি বাস্তবায়ন সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। এই পর্যায়ে আমি একটু আবার আমাদের অতিথি ডক্টর মাহফুজুর রহমান সাহেবের কাছে যাব। আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি তো ইউরোপের একজন ডাক্তার, এবং ইউরোপেও যখন হসপিটালে অনেক রোগীর চাপ থাকে, আমাদের যে আপনাদের যে ক্ষমতা তার চেয়ে তো অনেক বেশি দেখা যায় যে আমাদের রোগী হয়, মাঝে মাঝে এরকম আমরা নিউজেও দেখি আমাদের লিমরিক হসপিটালে ওই একই অবস্থা। তো এই বিষয়টিকে, অতিরিক্ত রোগী যখন হয়, আপনারা কিভাবে এটাকে ম্যানেজ করেন? আর আপনার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আমার থাকবে যে ভালো ডাক্তারগুলি মফস্বল শহর কিংবা গ্রামে, ভালো ডাক্তারগুলি বাংলাদেশে, যেটা আমাদের এমপি বললো যে যেতে চায় না, আপনি কি কারণ মনে করেন? এটা কিভাবে আপনি মনে করেন যে এটা ম্যানেজ করা সম্ভব? না, আমি সানোয়ার হোসেন সাহেব এমপি সাহেবের কথা ধরে বলছি। উনি যে টাঙ্গাইলে মেডিকেল কলেজ যে একটা বীজ স্থাপন করা হয়েছে, এটা ফলে ফুলে সৌরভে ব্যাপ্তি লাভ করুক, সেটাই আশা করি। ওখানে উনি আরো বলেছেন যে করোনার টেস্ট নিয়ে আমি আপনাদের কিছু বলি। আমি মনে করি উই as a human race we failed to get very better test than corona test, কারণ করোনা টেস্টের সেন্সিটিভিটি হচ্ছে 70%। যদি আপনার যদি উপসর্গ থাকে, সেটা যদি আপনার টেস্ট করা হয়, 70% হচ্ছে সেন্সিটিভ। এটা যদি is been done in a properly timely fashion and it has been transported to the best lab, আর 30% there will be negative. You have a coronavirus but still it will be negative. কাজেই করোনাটা আমরা কিভাবে ছড়াই? মানুষের মাধ্যমে, তাই না? আমরা মানুষ ছড়াচ্ছে, তাই না? কাজেই যখন somebody has a symptoms now, we have a symptoms, এই যে বললো যে প্রসূতি রোগী আসতো করোনা নিয়ে, তখন তো ইমার্জেন্সি, তখন টেস্ট নেগেটিভ হলো তো লাভ নেই। ইউ হ্যাভ টু ডু দ্য অপারেশন টু সেভ মাদার অ্যান্ড সেভ বেবি। হ্যাঁ, কারণ সে সময় you have to take, the doctors has to take the precaution, because we cannot spare the doctors, they are very, we cannot spare any lives as well, তাই না? কাজেই এখানে সেই জন্যই বলতেছি যে how when a person will have a coronavirus, how we can prevent the further spread. So anybody has a symptoms, even it's a mild symptoms,
he should think, I have a corona. Okay? You may not need to do the investigation. You can test the corona test. If it's a positive, you know it's a definitely have a corona. If it's a negative, it does not make us wiser, because still you can have a coronavirus. So you have a duty to save your family and your community and others. Now, how would you save your family? Because you have to isolate, because you have to save your mother, you have to save your father, you have to save your wife and children, and you have to save your friends. Kaje, your duty would be to tell other people that, দেখো আমার কিন্তু উপসর্গ, তোমাদেরও ওই কয়েকদিন থাকো, আইসোলেশনে থাকো, তোমরা বাইরে যেও না। ওইভাবে they can spread it. এটাকে বলে contact tracing. এখন contact tracing officially has to be done. It's very, very important. That's the way it has been contained, the coronavirus. It happened in Ireland in March. By June, it was almost controlled. Now, when the other regulation has been lifted out, now again, re-emergence of the coronavirus is happening. Kaje, contact tracing is very important. When the people have a coronavirus positive, then there should be coordinated effort by the mainly public health to find out the contact tracing they has to do. But that's why on the first days, I say, who is our enemy? Is the corona. Who is the victim? Everybody. Who is the soldier? We are everybody. If somebody has the symptoms, so he has to be a soldier and say, look, I have to isolate. I have to inform my friends so that they isolate, so that they don't spread. But after a few days, if they don't have a symptoms, that's fine. Instead, it's a better option than doing the total lockdown of a community. To stop everything, they are the most vulnerable, most deprived part of the nation will suffer and will be disproportionately. Now, what you said about how we manage about the যখন আপনাদের এই আলোচনায় আরো কয়েকটা হয়েছে যে হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, বাসস্থান। হ্যাঁ, সেখানে আই ওয়াজ ভেরি গ্ল্যাড যে এমপি সাহেব বললেন যে শিক্ষা হলো প্রাইমারি এডুকেশন। উই হ্যাভ টু, sometimes I feel so glad that almost everybody enrolled for the primary education. But the quality of education is another matter. First, we have to bring all our children to our primary education, and then we have to consider how we can improve. The another things about the medical school, at least medical school in Tangail has been established. Now, there's a long way to go. The quality improvement, that's a limitless. Today, what we feel the best practice, tomorrow will be considered it's not adequate. Yeah? I wish that the medical school will flourish, education will improve in the community, nutrition will be improved. When the nutrition is improved, then you develop the resistance, and then you won't be affected by the corona or any other disease. Therefore, when I will get chance, I'll talk about the prevention and how the vaccine may contribute to prevent it. Okay? আচ্ছা, আমি যদি আপনার কাছে মানে আমার যে প্রশ্নটা, আরেকটা প্রশ্ন আপনি খুব জানা দরকার, যেটা হচ্ছে যে শহরের যে ডাক্তারগুলি আছেন, যারা ভালো ডাক্তার আছেন, তারা গ্রামে কিংবা মফস্বল শহরে যেতে চায় না, এবং আপনি কেন কিভাবে এটা করা সম্ভব? যে এটা তো ইউরোপে সম্ভবত এরকম হয় না যে ভালো ডাক্তার যায় না, কিংবা এটার কারণগুলি কি আপনি মনে করেন যদি বলতেন? আমাদের আমি যদি একটু ওটা বলি যে আমাদের যে দেশের যে প্রোগ্রাম, আমরা প্রতি গ্রামকে শহর করব, তাই না? শহরকে আরো উন্নত করব, তখন তো মানুষ আসবে, তাই না? কাজেই you have to attract people, you have to create the situation, you have to create the good doctors, good human beings, তাই না? You have to improve the working condition every place. Then the better people will come. আমাদের সময় আমাদের প্রথম মেডিকেল স্কুল বাংলাদেশে হয়েছে ঢাকা মেডিকেল স্কুল। এটা কবে হয়েছে? 1946. On the other hand, Calcutta Medical College has been established in 1836. ওই সময় অনেক ডাক্তার কলিকাতা থেকে এসেছেন, তারাই আমাদেরকে ট্রেন করেছেন, তাই না? কাজেই ইট ইজ দ্য প্রসেস,
and that process we have to start in order to improve the situation. হ্যাঁ, আসবে, মানুষ আসবে না কেন, অবশ্যই আসবে। এরা যারা ডাক্তার তারা তো আমাদের, they are also our children. ওকে, এই পর্যায়ে আমি আবার যাব আমি আমাদের সাংবাদিক খান মোহাম্মদ সালেক সাহেবের কাছে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন যে প্রশাসনিক এবং পৌরসভা এবং বিভিন্ন এলাকা মহল্লা আমাদের যে টাঙ্গাইলে আছে, এদের সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ টাঙ্গাইলকে ডেভেলপ করার জন্য? আসলে আমাদের টাঙ্গাইলে কি এই সমন্বয়হীনতা আছে না সমন্বয় হচ্ছে? আপনার দৃষ্টিতে কি মনে করেন? সমন্বয়ের বিষয়ে যদি কথা বলতে চাই তাহলে তো খুব এক কথাই উত্তর দেওয়া যায় যে হ্যাঁ, সমন্বয়ের অভাব থাকলে কোনো কিছু এগোতে পারে না। যেমন একটা পরিবারেও যদি মা বাবা ভাই বোন এদের মধ্যে যদি কোনো একটা সিদ্ধান্তের ব্যাপারে বা কোনো কার্যক্রম নিয়ে যদি সমন্বয় না থাকে তাহলে ওই পরিবার যেমন এগোতে পারে না, তেমনি একটা জেলা শহর বা জেলা, একটা রাষ্ট্র, এমনকি গোটা বিশ্ব কিন্তু কাজের সমন্বয় না থাকলে কিন্তু কেউ এগোতে পারে না। তবে টাঙ্গাইলের কিছু কিছু বিষয়ে দেখলে আমার মনে হয় যে সমন্বয়ের কিছুটা অভাব আছে। এখানে যেহেতু আমাদের জনপ্রতিনিধি সানোয়ার ভাই আছেন, তিনি হয়তো নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল করেছেন। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে টাঙ্গাইলে আমি যখন শিশু ছিলাম তখন স্টেডিয়ামের পাশে একটা শিশু পার্ক ছিল, সেখানে আমরা খেলাধুলা করতাম। খুব বেশি রাইড, কিছু দোলনা ছিল, স্লিপার ছিল, তারপর এই যে যেটা হলো চক্কর দেয়, যেটা কাঠের তৈরি ঘোড়া, হাতি, এগুলোর উপরে আমরা বসতাম। এক বৃদ্ধ চাচাকে দেখতাম, উনি একটা দড়ি ধরে চারদিকে একটা দুটো ঘুরানি দিয়ে দড়িটা ছেড়ে দিতেন, ওই ঘুরানির টানে যতক্ষণ চলতো সেই ঘোড়াগুলো, সম্ভবত আমরা বলতাম নাগরদোলা, তাই না? এই ধরনের কিছু একটা ছিল। নাগরদোলা কিন্তু একটু ভিন্ন টাইপ ছিল, কিন্তু এগুলোর মধ্যে আমরা খুব আনন্দ পেতাম। 1977 সালে জেলা পরিষদ কার্যালয়ের পাশে একটা শিশু পার্ক, খুব ঢাকঢোল পিটিয়ে শিশু পার্ক উদ্বোধন করা হলো। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। সেই শিশু পার্কের এখন কোনো অস্তিত্ব নেই। এরপরে সোল পার্ক হয়েছিল বেসরকারি উদ্যোগে, সেটাও মনে হয় এখন কার্যক্রম নেই। কিন্তু আমাদের শহরে পৌর উদ্যান একটা ভালো একটা জায়গা হয়েছে, যেটা হলো শুধু আমাদের যে সেখানে আমরা গিয়ে গল্প করবো, আড্ডা দেবো, ঘুরে বেড়াবো সেটাই না, সেখানে আপনার ঐতিহাসিক কতগুলো স্মৃতির অনুষ্ঠানগুলো হয়। যেমন মহান বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ, এই দিবসগুলোতে আমরা সেইখানে শহীদদের স্মরণ করি। তারপরে আমরা নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করি, এবং সেই সব অনুষ্ঠানে কিন্তু শুধু টাঙ্গাইল শহর কিংবা টাঙ্গাইল উপজেলায় নয়, টাঙ্গাইলের যে 13টি থানা বা 12টি উপজেলা, সেই 12টি উপজেলার থেকেও কিন্তু মানুষ আসেন, এবং বিভিন্ন সময় অন্যান্য জেলার মানুষের সেখানে একটা সম্মিলন ঘটে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। কিন্তু বাকি সময়গুলো কিন্তু এই পৌর উদ্যান অনেকটাই অরক্ষিত থাকে। কিন্তু এখানে আরো, আপনি যেহেতু প্রশাসন এবং পৌরসভার কাজের সমন্বয়ের কথা বলেছেন, আমাদের টাঙ্গাইল শহরের দুটো লৌহজং নদীকে বলবো ধ্বংস বলাটাও ঠিক হবে না, কারণ লৌহজং নদীর গতিপথটা পরিবর্তন করা হয়েছিল, বল্লা থেকে ঘুরিয়ে সেই এখন যে জেলা পরিষদের পাশে আনা হয়েছে। গতিপথটা পরিবর্তন করা হয়েছে 1969 সালে, যখন জেলা শহর নির্মাণ হয়। তো সেই যে ডিসি লেক যেটা করা হয়েছে সেটা কিন্তু সবসময় সংরক্ষিত থাকে। আবার এসপি পার্ক করা হয়েছে, সেটাও কিন্তু সবসময় সংরক্ষিত থাকে, এবং এসপি পার্কে কিছু শিশুদের খেলাধুলার ব্যবস্থাও আছে। সেখানে ঘাস, সবুজ চত্বর, তারপর পায়ে হাঁটার জায়গা, অনেক মানুষ সেখানে সকাল বিকাল পায়ে হাঁটেন, জগিং করেন, এই আয়োজনগুলো হয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে পৌরসভাটা পরিচালিত হয় জনপ্রতিনিধিদের দ্বারা, কিন্তু সেই পৌর উদ্যানটা কিন্তু ওইভাবে সংরক্ষিত নেই। যেটা ডিসি লেক এবং এসপি পার্ক, এই দুটো জিনিস কিন্তু যথেষ্ট সংরক্ষিত। এবং এখানে আমি আমাদের সংসদ সদস্য সানোয়ার ভাইকে আমি নিজেই একটা প্রশ্ন করতে চাই যে এটা তো আমাদের টাঙ্গাইলের জনগণের লেক এবং টাঙ্গাইলের জনগণের পার্ক, সেই পার্কের নাম কি ডিসি পার্ক এবং ডিসি লেক এবং এসপি পার্ক না করে
টাঙ্গাইলের মানুষের নামে কি পার্ক দুটো হতে পারতো না? এবং আমি সালেক ভাই আপনার সঙ্গে একটু অ্যাড করবো, আপনার সঙ্গে একটু অ্যাড করি একটা কথা, যে আমাদের যখন ডিসি এবং এসপি লেগ, ডিসি সাহেব আমাদের টাঙ্গাইলে চাকরি করতে উনি আসছেন, উনি আমাদের টাঙ্গাইলের না, এসপি আমাদের একই অবস্থা, আমাদের টাঙ্গাইলের না, আর আমাদের যারা টাঙ্গাইলের জনপ্রতিনিধি যারা আছেন তারা আমাদের টাঙ্গাইলের। কিন্তু দেখা যাচ্ছে যারা আমাদের টাঙ্গাইলে চাকরি করতে আসছেন তারা তাদের ডিসি লেগটাকে এত সুন্দর করলেন এবং এত সবুজ করলেন, এসপি লেগটাকে এত সবুজ করলেন, কিন্তু আমরা যারা টাঙ্গাইলে বাস করি, আমরা যারা টাঙ্গাইলের প্রতিনিধি যারা আছে, তারা কেন টাঙ্গাইলের উদ্যানকে সবুজ বানাতে পারে না, কেন আমাদেরটা সবুজ হয় না এবং ওইটা সুন্দর হয়, ওইখানে আমাদের যেতে হয় একটু বিকালবেলা বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে একটু সবুজের কাছে একটু শান্তি প্রশান্তির জন্য। এটা আমার একটা প্রশ্ন থাকবে আর কি। এরকম যে আমরা কি তাহলে আমরা অন্য জেলার মানুষ করছে শিখবো? আমি একটু বোধহয় এটা বলা দরকার আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, না বললে হয় না। আসলে আমরা তো আসলে ওই এমপিদের কি বলা হয় যে এমপিরা হলো মেম্বার অফ পার্লামেন্ট, তারা ল মেকিং, তার ল মেকিং করবে, ডেভেলপমেন্ট তাদের কাজ না। এটাই হলো সংবিধানের সুর, হলো যে ডেভেলপমেন্ট করবে হলো জনপ্রতিনিধি, যারা স্থানীয় ভাবে নির্বাচিত হবে তারা করবে। আমরা জনপ্রতিনিধি, কিন্তু আমরা ল মেকিং এর জন্য আমাদের এইটাই ধারণা থাকে যে আমরা কেন জনকল্যাণে আমরা কি কাজ করতে পারি। আমাদের কাজটা হলো মনিটরিং করা। আমরা সিগনেচারি পাওয়ার নেই, আমাদের হলো এলাকায় গেলে আমরা মনিটরিং করি, আমাদের কর্মীদের অবস্থান জানতে চাই, লোকজনের অবস্থা জানতে চাই, সমস্যাগুলো দেখতে চাই, সমস্যাগুলো সংসদে উপস্থাপন করার একটা সুযোগ থাকে, সেখানে আমরা সেই সমস্যা উপস্থাপন করতে চাই। টাঙ্গাইলের সবচেয়ে বড় সমস্যা এটা হলো যে আমাদের যমুনার প্রতি বছর যে পরিমাণ ভাঙছে বাড়িঘর, এই বছর আমার প্রায় 700 বাড়ি ভেঙে গিয়েছে, প্রায় 2 গ্রাম বিলীন হয়ে গিয়েছে। আমরা কিন্তু নদী ভাঙনের সেই ভয়াল গ্রাসে আছি। আজকে টাঙ্গাইলে জনসংখ্যার এত চাপ কেন? আমাদের এই নদীগুলো ভাঙার কারণে কিন্তু সেই নদীর পাড়ে মানুষগুলো ছুটে আসছে, শহরমুখী হচ্ছে। এটি কিন্তু একটা বড় প্রবলেম আমাদের। আর শহরের যেহেতু কথা বললেন, আমরা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে কিছুটা পড়ে থাকি। একটা আমলাতান্ত্রিক জটিলতায় তারা এসপি পার্ক, ডিসি পার্ক, একজন ডিসি জেলা প্রশাসক, তার এত ক্ষমতা যে তিনি যে কোনো ডিপার্টমেন্ট থেকে বললে কিছু টাকা পয়সা এনে কিন্তু সে ইচ্ছা মতো আর কাজ করতে পারেন। এখানে দায়বদ্ধতা কিন্তু তার নিজের, এখানে আমাদের কিন্তু মনিটরিং এর কিছু থাকে না। সে ডিসি আমাদের হ্যাঁ উনি মনে হয় হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমি এখানে অবশ্য উনি শুনতে পাচ্ছেন না, এই জন্য আর এখন কিছু বলবো না। হ্যাঁ ঠিক আছে, নেটে প্রবলেম বলে ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। প্রবলেম ছিল, আমি একটু ডিস্টার্ব ফিল করছিলাম। তো আমরা যেটা বলছি যে আমলাতান্ত্রিক জটিলতা, ডিসি সাহেব যখন তার লেকটা কিন্তু ডিসির লেক হিসাবে উল্লেখ করা থাকে, লেকের দায়িত্ব জেলা প্রশাসনের ভিতরে যেহেতু ওটি জায়গা, সে কারণে ওনার কাছে এটি ছিল। উনি এটাকে সাজানোর জন্য স্থানীয় সরকার, ওনাদের মন্ত্রণালয় এবং জনপ্রশাসন থেকে শুরু করে উনি বিভিন্ন মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ডও উনি ইউজ করেছেন, কারণ উনি হলো জেলা সমন্বয় কমিটির সভাপতি থাকে। জেলা সমন্বয় কমিটির সভাপতি হিসাবে উনি সকল ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু করে নিয়ে জোড়াতালি দিয়ে কিন্তু একটা সুন্দর জায়গা বানিয়েছেন, যেটা সংরক্ষিত থাকে না, সকলের জন্য উন্মুক্ত আছে, কিন্তু সেটা বিনিময় হারও তিনি করেছেন। পাশাপাশি যিনি এসপি সাহেব আসলেন, তিনি দেখলেন ডিসি সাহেব একটা লেক বানালো, আমি তাহলে কি করব। উনি কিন্তু ওনার ডিপার্টমেন্টের খবরদারিতে এবং উনি কিন্তু আরো কারো ব্যক্তিগত উদ্যোগে কিন্তু অনেকগুলো কাজ সেরেছেন এবং জায়গাগুলো কিন্তু সরকারি জায়গা, ডিসি সাহেব জায়গা দিয়েছেন, সেই জায়গার উপরে উনি সেখানে একটা এসপি পার্ক করেছেন, সকলের জন্য উন্মুক্ত রাখছেন। নান্দনিক যাই কিছু হোক না কেন, কিন্তু কর্মকর্তারা যেভাবে তারা প্রশাসনিক ক্ষমতা এখানে খাটিয়ে তাদের নিজের নামে করেছেন, এইটা নিয়ে আমার প্রথম দিকে আপত্তি ছিল, যে কারণে আমি কোনো উদ্বোধনে যাইনি। যে ডিসি একজন ডিসি, সে হলো জনগণের সেবক হিসেবে এসেছে এখানে, তার একটা চাকরির সুবাদে সেখানে আসা। আজকে ডিসি পার্ক করলেন, এটি তো তার নামে হওয়ার কোনো কিছু ছিল না। আমি সে কারণে আমি বাধা সত্ত্বেও সেখানে উদ্বোধনে আমি যেতে পারি এবং এসপি পার্কে তাই
উনি করেছেন, আমি সেখানে বলছি যে না আমার একটু আপত্তি আছে, যার যার নামে এসপি পার্ক ডিসি পার্ক এটা করে ফেলবেন, এটা নিয়ে আমার একটু আপত্তি সবসময় ছিল, আগেও ছিল। আমি কিন্তু সেইখানে আর কোনো বিষয়ে কিন্তু আমি নাক গলাইনি, যাইনি, কারণ ওনারা ওনাদের প্রেক্ষিতে করছে, অন্য হিসাব কিতাব ওনারা দিবেন। আমরা কেন ওইখানে বিড়ম্বনগর মানুষ এখন স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারছে। তবে টাঙ্গাইল পৌর উদ্যানটি, এটি জানেন যে এটি পৌর উদ্যানটি আমাদের সালেক ভাই ভালো করে জানেন যে এটি একটি খালি জায়গা ছিল, একটা প্যারেড গ্রাউন্ড ময়দান ছিল। আমরা দীর্ঘদিন দেখেছি এখানে এই প্যারেড গ্রাউন্ড ময়দানটিকে ইটের স্তূপ রেখে দীর্ঘদিন অকেজো করে রাখা হয়েছিল। পরবর্তীতে আমরা সেখানে বাধা দেইনি, সেখান থেকে পরিষ্কার করেছি। আমরা বাধা দেইনি যখন টিএনটির এখানে ভবন তৈরি করা হয় এই গ্রাউন্ডটাকে নষ্ট করে, তখনও কিন্তু আমরা বাধা দেইনি টাঙ্গাইলবাসী। বাধা দেওয়া উচিত ছিল, কারণ এই জায়গাটা আমাদের অনেক বড় একটি জায়গা, শহরের মাঝখানে আমাদের বলতে গেলে যে দম ফেলার যে একটু জায়গা, সেই জায়গাটা কিন্তু সংকুচিত হয়ে গিয়েছে। এইখানে যে পৌর উদ্যানটা তৈরি করা হলো, তার পরবর্তীতে আমরা কিন্তু এটাই অর্ধেক জায়গাটা পেয়েছি। আর অর্ধেক জায়গা কিন্তু এখন যে টিএনটি অফিস করেছে, কোনো কাজ নেই এখানে, কোনো লোকজনও থাকে না খুব একটা, কিন্তু ওইটা পুরোটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কিন্তু ওই জায়গাটুকু যদি আমরা খালি পেতাম, তাহলে আমরা নতুন ভাবে এটাকে সাজানোর চেষ্টা করতাম। আমি একটু অ্যাড করি এর মধ্যে, যে আমাদের যে আমরা তো আসলে আমি আর একটা প্রশ্নে আসলে যাব। হ্যাঁ, আমি তারপরে আবার সালেক ভাইয়ের কাছে আসবো এবং ডক্টর মাহমুদুর রহমানের কাছে আসবো। যে আমাদের টাঙ্গাইল তো সাংস্কৃতিক নগরী, আমরা টাঙ্গাইলবাসী কি এর পরিপূর্ণ সুযোগ পাচ্ছি এবং শিল্পকলা সম্পর্কে শুনতে চাই। ওইটা কিন্তু আমি আসতেছিলাম। আমরা কিন্তু এই প্যারেড গ্রাউন্ড ময়দানটিকে আজকে যেটা আমরা মুক্ত মঞ্চ হিসেবে, আমাদের পৌর উদ্যান হিসেবে যেটা করছি, কিন্তু মুক্ত মঞ্চটা করে কিন্তু আমরা অর্ধেক জায়গা নষ্ট হয়ে গেছে। ওখানে আমাদের ইতিহাসে কিছু কাজকর্ম করা হয়েছে, আমাদের বীর শ্রেষ্ঠদের ওখানে ফলক তৈরি করা হয়েছে। আমাদের একটা পৌর উদ্যানে যেভাবে থাকা দরকার সেটা কিন্তু নাই। আমরা ওখানে এখনো টোটালি ওটা আমরা মিটিং এর জায়গা বানিয়ে ফেলেছি। ওটা আমাদের সবকিছু অনুষ্ঠান আয়োজন মিটিং ওইটা করার জন্য আমরা ওইটা জায়গা করেছি। দিনের বেলা গাড়ি পার্কিং থাকবে, সন্ধ্যার পরে আমরা অনুষ্ঠান করব, এইটাই হলো আমাদের মূল জায়গা হয়ে গেছে। এইটাকে সংস্কার করার জন্য আদৌ পৌরসভা কি দায়িত্ব পালন করবে? পৌরসভা একটা স্টেজ বানিয়ে রেখেছে, আমরা জন্মশতবার্ষিকী বার্ষিকী পালন করব, পুরাটা বছরের জন্য আমরা প্যান্ডেল করেছিলাম। সেটি কিন্তু এখন ওই করোনার কারণে পরিত্যক্ত হয়ে গেছে। আমরা অনুষ্ঠান করতে পারিনি, কে থাকে এখানে? এখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকারি অনুষ্ঠান, বেসরকারি অনুষ্ঠান, আর কোনো জায়গা নেই। কারণ আমাদের অনুষ্ঠান করার একটি জায়গা ছিল, সেটি হলো আমাদের ঐতিহাসিক ভাসানী হল। সেটি আজকে 3 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে। আমরা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি ইতিমধ্যেই। আমরা এখন পর্যন্ত সরকারি অনুষ্ঠানগুলো আমরা শিল্পকলায়, সেই জেলা সদর হেডকোয়ার্টার শিল্পকলা মাত্র 350 লোকের সংস্থান, আসন বিশিষ্ট একটি শিল্পকলা আছে, সেখানে আমরা সেই ছোট আকারে অনুষ্ঠান করছি। আমাদের ভাসানী হল যেটা 1000 আসন বিশিষ্ট একটি ছিল, সেটা কিন্তু আমরা করতে পারছি না। তবে একটি খুশির খবর হলো যে সাংস্কৃতিক নগরের ঘোষণা দেওয়ার যে কাগজটি, সেই কাগজটি কিন্তু 2012 সালে দেওয়া হয়েছিল। সেই 12 সালের কাগজটি আমি উদ্ধার করে মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী আমাদের আসাদুজ্জামান নূর সাহেব ছিলেন, তার কাছে দিয়েছিলাম। তার কাছ থেকে এখন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী খালেদ বাবুর কাছে আমি সেইটি হস্তান্তর করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যেটি ইচ্ছা পোষণ করেছেন, সেই কাগজটি দেখার পরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সাংস্কৃতিক নগরী করতে হলে তোমাকে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, সাংস্কৃতিক বিষয়ে একটা বিশ্ববিদ্যালয় করা যায় কিনা। এবং আপনারা খুশি হবেন যে টাঙ্গাইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় অচিরেই, এই করোনা না থাকলে পরে হয়তো এতদিন আমরা ঘোষণা দিয়ে ফেলতাম যে আমাদের একটা সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হবে, সেটি টাঙ্গাইলে হবে। এটি মাননীয় প্রধানমন্ত্রী তার আশা ব্যক্ত করেছেন, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী এটা আমাকে কনফার্ম করেছেন। আমরা ভাসানী হল সহ আমাদের সামনে যে একটা জেলা ক্রীড়া সংস্থার পুকুর রয়েছে, সেই পুকুরটাকে সংস্কার করায় একটা ডিপিপি প্রণয়ন অলরেডি হয়ে গেছে, আমরা সেটি করছি। এবং আমাদের যে ঐতিহাসিক বড় পুকুর পাড় যেটি রয়েছে, সেটি কিন্তু পৌরসভার আন্ডারে। আমরা কিন্তু অনেকগুলো পুকুরকে কিন্তু আমরা সংস্কার করে মানুষের হাঁটা বসা চলাফেরার জন্য একটা জায়গা, দম ফেলার একটু জায়গা তৈরি করা, সেগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। এবং আমরা বৃদ্ধদের জন্য আমাদের জেলা ক্রীড়া সংস্থার পাশে যে পুকুরটা রয়েছে, সেখানে আমরা সাঁতার শেখা সহ একটা ওয়াকওয়ে তৈরি করে যে আমাদের বৃদ্ধরা যাতে হাঁটতে পারে, সেই কারণে
আমরা সেখানে একটা পরিকল্পনা প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ের একটা পরিকল্পনা ক্রীড়া সংস্থাকে আমরা অলরেডি করে ফেলেছি এবং অচিরেই কাজ শুরু হবে। কারণ আমরা পরিকল্পনা নিয়েছি টাঙ্গাইলে অন্তপক্ষে যেটুকু জায়গা আছে। আজকে আমাদের বললেন যে এই যে পার্কের যে একটা সৌন্দর্য ছিল ভাসানী হলের পিছনে যেটি একটা পার্ক ছিল, সালেক ভাই বলেছেন, এটা আমরা ছোটবেলায় দেখেছি। পার্ক বাজারটি আমাদের ছয়নি বাজারটি যখন কাজ শুরু হলো, বিল্ডিং করার কাজ শুরু হলো, তখন টেম্পোরারি ভাবে এই পার্ক বাজারের পাশে একটি ছোট্ট বাজার করা হলো, যে টেম্পোরারি একটা মাছের বাজারের জন্য আনা হলো। কিন্তু সেটিকে পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসলেন তারা এসেই সেই পার্ক বাজারটিকে তৈরি করলেন, যে পার্কটা ছিল সেই পার্ককে বাজার তৈরি করেন এবং সেখানে চাঁদ বাজার নামে সেই পার্ক বাজারটির নামকরণ করা হলো। কে করেছেন, চাঁদ কার নাম, সেটা সবই সালেক ভাই জানেন। যে এটা কেন করলেন, কি সুন্দর ছিল সেই জিনিসটা তারা জানেন। সেই বাজারটি ধ্বংস হয়ে গেছে, এখন আমাদের মূল বাজারটি এই পার্ক বাজার হয়ে গেছে। আসলে এখানে আমি একটু বলতে চাই যে আসলে পার্ক বাজারটা এমন ভাবেই প্রতিষ্ঠিত হয়ে গেছে যে সেই ছয়ানি বাজারের কি অবস্থা এই খবরও এখন কেউ রাখে না, যে সেখানে আদৌ কাঁচা বাজারটা নির্মাণ হলো কিনা সেই খবরও এখন কেউ রাখে না। আমি একটু বলতে চাই সানোয়ার ভাই, আপনি যেটা বলেছেন যে আপনি ল মেকার, নিঃসন্দেহে আমরা আপনাকে আইন প্রণেতা হিসেবে আমরা আপনাকে ভোট দিয়েছি, কিন্তু একটা বিষয় কি যে স্বাভাবিক নিয়মেই আপনি যে এলাকার নির্বাচিত প্রতিনিধি, এলাকার কিছু উন্নয়নের সাথে আপনার কিছু ইনভলভমেন্ট স্বাভাবিকভাবেই চলে আসে এবং মানুষের একটা প্রত্যাশা থেকে। যেমন আপনি যে কথা বললেন সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের বিষয়টি, সেখানে কিন্তু আপনার মতো জনপ্রতিনিধি, আপনি এবং আরো টাঙ্গাইলের যেসব জনপ্রতিনিধি আছেন, তাদের কিন্তু একটা কন্ট্রিবিউশন আমরা অস্বীকার করতে পারবো না। যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে টাঙ্গাইলে একটা সম্মতি উনি দিয়েছেন, আমরা অবশ্যই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবো এবং আপনাদেরকে অভিনন্দন জানাবো যে এক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই একটা ভূমিকা ছিল। কাজেই এলাকার জন্য কিন্তু স্বাভাবিক নিয়মেই কিছু ভূমিকা আপনাদের থেকে যায়। আর আপনি শিক্ষাঙ্গনের কথা বলেছেন, শিক্ষাঙ্গনের উন্নয়নের জন্য অনেক কাজ হয়েছে, হচ্ছে এবং আগামীতেও হবে। কারণ যেহেতু আমাদের শিক্ষার হার বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, আগে অনেক মেয়েরা স্কুলে যেত না, এখন মেয়েদের শিক্ষার হার কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। কিন্তু একটা বিষয় যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন খেলার মাঠ নেই। যেমন আপনার যেসব স্কুলে খেলার মাঠ ছিল, সেই স্কুলগুলোর খেলার মাঠও এখন সংকুচিত হয়ে এসেছে। যেমন আমি টাঙ্গাইল শহরেরই যে প্রধান 3টি স্কুল আগে ছিল, বিন্ধ্যবাসিনী গভর্নমেন্ট স্কুল, বিবেকানন্দ হাই স্কুল, শিবনাথ হাই স্কুল, বিবেকানন্দ এবং শিবনাথ হাই স্কুল কিন্তু এখন মার্কেটে ঢেকে গেছে। আমরা স্কুলের সামনে গেলে যে খেলার মাঠ দেখতাম, সেই মাঠ কিন্তু এখন সেই আলো বাতাসের ভরা নেই, মাঠগুলো মার্কেটে ঢেকে গেছে। এখন সেই আবার বিবেকানন্দ স্কুলের কিন্তু একটা মাঠ, স্থায়ী একটা মাঠ ছিল, সেটা হলো আগে বিবেকানন্দ স্কুলটা যেখানে ছিল, সেই ভিএস মন্দির যেটা ছিল, সেই মন্দিরের পেছনে একটা মাঠ ছিল, সেই মাঠটা দখল করছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে মার্কেট গুলো করা হচ্ছে, এই মার্কেট থেকে যে আয়গুলো হচ্ছে, সেই আয়টা শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় হচ্ছে কিনা, এটা আমার একটু জানার আগ্রহ। আমি কি বলবো? ঠিক আছে, আমি এর পরবর্তীতে আমি এখন আমি আবার আমার বন্ধু সানোয়ারের কাছে চলে যাব, কিন্তু তারপরে আমরা চলে আসবো আমাদের ডক্টর মাহফুজুর রহমানের কাছে। ঠিক আছে, এখন বলবেন আমাদের এমপি। আসলে মাঠের কথা যেটি বলেছেন, আমরা দুর্ভাগ্যজনক সত্য হলে এটি স্বীকার করে নিতেই হবে। যে জায়গাগুলো মার্কেট করা হয়েছে সেটা মাঠের অংশ ছিল না, কিন্তু মাঠ শুরুতেই আমরা বিবেকানন্দ স্কুল বলি আর শিবনাথ স্কুল বলি। বিবেকানন্দ স্কুলের ভিতরে যখন বিল্ডিং একের পর এক বিল্ডিং তৈরি করা হলো, শিক্ষার্থী সংখ্যা যখন বেড়ে গেল, শহরে আপনারা জানেন যেখানে আমরা 200-250 শিক্ষার্থী মিলে পড়াশোনা করতাম, সেখানে এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে 1200 থেকে 1500 শিক্ষার্থী। এক সেকশনের পরে দ্বিতীয় সেকশন হলে সেটা কিন্তু আরো বেশি, এবং তার জন্য আমাদের ক্লাসরুম করা দরকার। আমরা কিন্তু একের পর এক বিল্ডিং করে যাচ্ছি, আমাদের খেলার মাঠগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। আর এই যুগে এখন খেলার মাঠের আসলে প্রয়োজনীয়তা, আমাদের বাচ্চাদের যেভাবে আমরা ইন্টারনেটে আসক্তি করে ফেলছি, আমরা বাচ্চারা এখন আর খেলার মাঠে, আর ইন্টারনেটের কথা বলবো না, আমাদের টাঙ্গাইলের একটা মানে পরিচিত বিষয় হলো যে কোচিং সেন্টার। আমাদের বাচ্চারা সকালবেলা স্কুলে যায়, স্কুল থেকেই
ওই মনে হয় স্কুলে খাওয়া দাওয়া সেরেই কোচিং এ ঢুকে পড়ে, যার কারণে তারা খেলা মাঠের সাথে আজকে 10-12 বছর ধরে কিন্তু খেলা মাঠের সাথে সম্পৃক্ত হচ্ছে না। একটা স্টেডিয়াম আছে, আউটার স্টেডিয়াম আছে, সেখানে আমরা প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আনি। আমরা মিনি স্টেডিয়াম করছি আমাদের টাঙ্গাইল সদরের, এটা আমাদের পার্শ্ববর্তী এলাকায়, কিন্তু আমরা শহরের ভিতরে কোনো জায়গা পাচ্ছি না। আমরা সদর উপজেলার এই ইউনিয়ন পরিষদে গিয়ে কিন্তু সেই খেলার মাঠগুলো করছি। তবে সব জায়গায় খেলা মাঠের প্রয়োজন। আমরা ইতিমধ্যে একটু প্রজেক্ট নিয়েছি যে আমরা খেলা মাঠ তৈরি করব, ঘাসের মাঠ তৈরি করব, যেখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করতে পারে, ওপেন জায়গা যেখানেই পারবো, দরকার পড়লে একবার করে আমরা সেই খেলার মাঠকে পুনরুদ্ধার করব। যদি এখানে খাট জমি নাও থাকে তাহলে জানি আমরা একবার করে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা ইউনিয়ন একটা বিশদ খেলার মাঠ থাকে যেখানে খেলাধুলা অনুষ্ঠিত হতে পারে। আমরা আমাদের পরিকল্পনাটা গুলো এগিয়ে নিয়ে যাচ্ছি, বিশেষ করে স্থানীয় সরকারের, যেহেতু আমি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য হিসেবে আছি, সেই কারণে আমি সেখানে একটা প্রস্তাব করেছিলাম। সেই প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে যে আমরা একটা কমিউনিটি বেস গ্রাম করে তুলছি, প্রত্যেকটা ইউনিয়নে একটা জায়গা থাকতে হবে যেখানে স্কুল থাকবে, বাজার থাকবে, খেলার মাঠ থাকবে, কমিউনিটি থাকবে, মসজিদ থেকে শুরু করে যে যে ধর্মের বিষয়গুলো আছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থাকবে, এবং বিক্ষিপ্ত কোনো বাড়ি ঘর না করে আমরা একটা প্ল্যান ওয়াইজ জায়গা যাতে সাশ্রয় করা যায়, কারণ ভবিষ্যতে জায়গা থাকবে না বাংলাদেশে। আমরা এই জায়গাটাকে কিভাবে সাশ্রয় করা, আদর্শ উপশহর যেটি বলা চলে, যে গ্রামীণ কাঠামোতে উপশহর তৈরি করা, সেখানে আমরা বহুতল বিশিষ্ট পরিকল্পনা করতে পারি, কিংবা ছোট ছোট আকারের ঘরগুলোকে সব জায়গায় একত্রে এনে স্বাস্থ্য সেবা, যেটা আমরা কমিউনিটি বেস বলি থাকি, যে আমাদের ছোট মিউনিসিপালিটি করা যায় কি, সেখানে ছোট পরিকল্পিত মিউনিসিপালিটি করে আমরা কৃষি জমিটাকে আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারি কিনা, সেই ধরনের পরিকল্পনা অলরেডি আমরা একটা মাস্টার প্ল্যান করা হয়েছে, যেটি আমাদের হয়তো পাইলট প্রজেক্ট হিসেবে আগামী বছর আসার কথা ছিল, কিন্তু এই বছরে আসার কথা ছিল, কিন্তু আসলে সবকিছু প্ল্যান করা হয়, কিন্তু পরিকল্পনা এই বছর মহামারীর কারণে আমরা অনেক কিছু পিছিয়ে গিয়েছি। আমরা যেটা মনে করছি যে আমরা স্থানীয় সরকার যেহেতু আছি, আমরা অ্যাটলিস্ট 3 বছর আমাদের ডেভেলপমেন্টের ওয়ার্ক থেকে আমরা 3 বছর পিছিয়ে গেলাম, এবং জানি না এই করোনা যদি থাকে, ভ্যাকসিন না আসা পর্যন্ত যদি এইভাবে চলতে থাকে, আমরা হয়তো বা আরো 5 বছর আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে আমরা হয়তো পিছিয়ে হতে হবে। আমরা এই পর্যায়ে আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, তো আমি আমাদের অনুষ্ঠানের আমরা আসলে অনেক কথা, অনেক কিছু জানার, অনেক কিছু বলার ছিল, আমরা আরো বলবো, তো আমি অনুষ্ঠানকে আর 15 মিনিট এক্সটেনশন করব, এবং সেই প্রেক্ষিতে এখন আমরা যাবো, পারবো কি আসলে আমাদের অনেক কিছু, আমরা আসলে আমার কাছে অনেকগুলি প্রশ্ন, অনেকের অনুরোধ যে অনুষ্ঠানটি একটু বাড়ানোর জন্য, যার জন্য আমি আরো 15 মিনিট বাড়াবো। এবং এই পর্যায়ে আমি আসবো আমাদের অতিথি ডক্টর মাহফুজুর রহমান সাহেবের কাছে। আপনার কাছে আমি আপনার এটা শেষ, আপনি সংক্ষিপ্ত আকারে বলবেন যে আমাদের টাঙ্গাইল এবং বাংলাদেশের যে করোনার বর্তমানে অবস্থা, এবং আপনি কি তাদেরকে উপদেশ দিবেন, এবং আপনার কি বলার আছে আমাদের বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে। আমি মাহফুজ ভাইয়ের কাছে একটা কথা বলতে চাই, মাহফুজুর রহমান সাহেবের কাছে একটু বিষয়টা বলে যায়। আপনি তো, আমরা তো মূলত আমাদের এখানে টেস্টটা হচ্ছে না আরটিপিসিআর এ, আমরা জিন এক্সপার্ট দিয়ে শুরু করেছি আমাদের টাঙ্গাইলে। আমাদের যে যক্ষা কেন্দ্র ছিল, সেই যক্ষা কেন্দ্রে আমরা শুরু করেছি এটা প্রতি ঘন্টায়, কিন্তু এটা রেজাল্ট নাকি ওরা বলেছে যে 98% এটা জিন এক্সপার্ট দিয়ে করলে 98% এটা সফলতা আছে। এই বিষয়টা আমি আসলে নিজেও জানি, আমি জানছি, কিন্তু এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি একটু, জিন এক্সপার্ট দিয়ে যেটা যক্ষা টেস্ট করা হয়, যেটা দিয়ে, যে মেশিনটা দিয়ে, সেখানে আমরা কি স্থাপন করে সেখান থেকে আমরা টেস্ট করাচ্ছি। এখন আমাদের টাঙ্গাইল সদরেও কালকে থেকে মেশিন, পরশুদিন থেকে মেশিন আসবে, আগামী পরশু থেকে সেখানে আমরা করব। আমরা 4টা নজল দিয়ে করে থাকি, ঘন্টায় এটি 1 ঘন্টাতে এই মেশিনে রেজাল্ট বের হয়। এটি কতটুকু আপনার মানে, ওনারা বলে যে আমরা এটা 100% বলি, যেটা আমাদের যেমন আপনি বললেন 70% এবং 30% এর কথা বললেন, যে নেগেটিভ রেজাল্ট আসে অনেক সময়, কিন্তু এটাকে 100% বলা হচ্ছে জিন এক্সপার্ট দিয়ে। যদি ওটা আমি ঠিক এটার ব্যাপারে ঠিক আপনি যেটা বলছেন আমি পরিষ্কার ধারণা পাইনি, কিন্তু
যেটা মানে গোল্ড স্ট্যান্ডার্ড সেটা হলো RT-PCR। RT-PCR এ ম্যাক্সিমাম পজিটিভিটি 70%, provided it's been done early stage of the disease, specimen are collected right way through the nose. It is very difficult to take through the nose. You have to train people, and the transport media has to be proper one and reach the lab in the right time, and then you get a 70%, 30% হচ্ছে negative। মানে এটা হলো বিরাট। এখন who will sort that out? I was so astonished. It's very expensive. You have to বাংলাদেশের মানে প্রেক্ষাপটে বা পৃথিবীর বহু দেশের প্রেক্ষাপটে, ইভেন উন্নত দেশের প্রেক্ষাপটে, our health board is spending so much money. One test requires almost $100, 6,000, which is not adequate investigation to tackle a pandemic which is affecting billions and billions of people, almost in the world, if you do the numbers of investigation. Kajei, the whole scientific community has to come up to find out the better test. বাংলাদেশেও কিছু কিছু আমরা দেখেছি ওরা অ্যান্টিজেন নিয়ে, but that was not very successful. Antibody test would be very, very positive and sensitive, but it has no value during the time of diagnosis. At the time of diagnosis, it cannot tell you anything. সেটাই হচ্ছে বিরাট। আর আপনাদের যে আজকে, which is very important, land utilization. We have to look at the Singapore. Singapore is a very, very small land, very small. 5 million people live. Still, they have a park, they have a university, they have a clean street. Bangladesh, what is the main good thing about Bangladesh? Is the land, is the fertile land. People has to pay attention about it's such a fertile land. We can get 3 crops in a year, and you are utilizing for brownfield, for factory and all other things. That has to be master plan throughout the country to utilize. And the school without playground people shouldn't think in a way. So we are reducing our playground because children growth, there's 2 things. Ekta hocche they have their mental growth and their physical growth. So especially for the primary secondary school, play field is a mandatory. Otherwise she should be bikash hobe na. At the same time, that's why the land and you said another important things about the river management. Oh my God, Bangladesh is a country is enriched by the river. It is the river which giving the small land such a fertility, and so many people live, and we acquired the self-sufficiency in the food and many other. But the বহমান নদী হচ্ছে আপনাকে বলা হয় অর্থনৈতিক গতি, নদীকে বন্ধ করে দেওয়া, ইটস এ ক্রাইম উইদাউট ল্যান্ড। আপনি কি যেন একটা নদীর কথা বললেন, 70 মাইল নদী হয়ে গেছে। That was who did it? It's been done. I know it's been done many places in Bangladesh. I myself consider those things as a crime, crime against the land. কাজেই আমি বিভিন্ন সরকার বা এখনো যে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, আমি তার শুনেছি is very, very responsible fashion. We must have a delta plan, 100 years. We have to save our land. We have to save our rivers. We have to save our school. We have to build the nation with a good mental and physical well-being. এবং I'm sure people are working that, and we'll get there. And এটা তো একদিনের কাজ তো না, এটা we have to start today. If we start today, if we continue, we will get মানে একটু অ্যাড করি, আমরা যদি ইউরোপ কিংবা আমেরিকা কিংবা সমস্ত পৃথিবীতে প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা ইভেন্ট শহরগুলিতে দেখা যাচ্ছে তারা নদীকে এমন ভাবে তারা নদীকে তারা এমন ভাবে সৌন্দর্য, এমন ভাবে তাকে নদীর পাড়ের শহরগুলি এবং তার অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে তারা এমন ভাবে বেনিফিটেড হচ্ছে। আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই, বুড়িগঙ্গা,
নদী নাই, এটা হয়েছে অতিরিক্ত মানুষের চাপ, ঢাকা শহরে অতিরিক্ত মানুষের চাপে ল্যান্ডের ওভার ভ্যালুড, যে এক কাঠা বা এক কাঠা জমির দাম কোটি কোটি টাকা। People are not paying any attention যে our river is so important, our lake is so important, we cannot survive, we cannot have a good living without them. ওটার জন্য তো সমস্ত ঢাকা শহরের যে এতগুলো যে ন্যাচারাল লেক, all have been filled, connection has been destroyed, all the whole river system around the city has not been maintained. কাজে এখনো দেখা যাচ্ছে যে আমাদের দেশে the people are thinking, people are working, but once you destroyed something, it's not so easy to restate it to its original form. আমাদের দেশের সচেতনতা বাড়ছে, কাজে আমাদের যে সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমাতৃক দেশ, এটার প্রতি যত্নবান হওয়া ছাড়া তো আমাদের আর কোনো গতি নেই। ডক্টর মাহফুজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আমি 2 মিনিট সময় দিব এবং 2 মিনিটের মধ্যে আপনি আপনার কিছু আমাদের উদ্দেশ্যে বলেন, এবং আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, তারপর আমরা যাব আমাদের খান মোহাম্মদ সালেক ভাই। সেটাই, এখন যে করোনা ভাইরাস, যেটা আমি প্রথমে যে বললাম, we have not witnessed a pandemic of this nature in living memory, so we got some lesson, but the lesson, আমরা যদিও জানি যে স্বাস্থ্য শিক্ষা, তাই না, স্বাস্থ্য শিক্ষা, বাসস্থান, পুষ্টি, এটার যে মূল্য, যে করোনা ভাইরাসের জন্য আমাদের অর্থনীতি already, Bangladesh was doing so well. If it is all the statistics is true, we should have a growth of 8.1% and it became 5. So 3% is the loss of 9 billion. 9 billion is a 90,000 বা 1 লক্ষ কোটি টাকা। কাজে এটা বুঝতে হবে যে how we can protect our health, how we can educate people so that people will take their responsibility and will tackle any other problem, any unseen problem in a much, much better way. And I wish best for the people of our country and the people of our living world. Thank you. আমি এখন যাব আমার খান মোহাম্মদ সালেক সাহেব আপনার কাছে। কেমন টাঙ্গাইল দেখা প্রত্যাশায় খান মোহাম্মদ সালেক আজও বসে আছে, এবং আপনি কি সেই প্রত্যাশা শহর আপনি পেয়েছেন, না এখনো বসে আছেন সেই প্রত্যাশা শহরের জন্য? না, প্রত্যাশা তো অবশ্যই আছে, কারণ আমার বেজ এখনো টাঙ্গাইলে, এবং আমি মনে করি আমার ভবিষ্যৎ প্রজন্মের বেজও টাঙ্গাইলই থাকবে। কারণ টাঙ্গাইল এমন একটি শহর, ছোট একটি জেলা হলেও, যদিও ঢাকা বিভাগের মধ্যে সর্ববৃহৎ জেলা, কিন্তু এই ছোট একটি জেলার মধ্যেও কিন্তু সংস্কৃতির অনেক বৈচিত্র্য রয়েছে। নাগরপুরের যে সংস্কৃতি, তার সাথে কিন্তু কালীহাতির সংস্কৃতির একটা পার্থক্য রয়েছে। তারপরে আপনার টাঙ্গাইল শহরে এক ধরনের সংস্কৃতি, আবার মধুপুরে আমাদের যে 3টা উপজাতীয় রয়েছে, তাদের অসাধারণ বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি রয়েছে, তাদের যে হস্তশিল্প অসাধারণ। তো এর সমন্বয়ে টাঙ্গাইল শহরের যে সংস্কৃতি, সেটা কিন্তু আরো সমৃদ্ধ হয়েছে। সেই জেলার সম্পর্কে আমি একটু বলি যে, যদিও সানোয়ার ভাই শুরুতেই একটা কথা বলে আটকিয়ে দিয়েছেন যে আমি তো আইন প্রণেতা, আমি তো এলাকার জন্য, যেহেতু উনি জনপ্রতিনিধি এবং এলাকার কথাটা যেটা আমি আগেই বলেছি যে এলাকার কিছু প্রসঙ্গ চলেই আসে, কিছু কথাও তারা বলেন পার্লামেন্টে এলাকা নিয়ে, এটা খুবই স্বাভাবিক। তো টাঙ্গাইলে যে 50 বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইল জেলায় একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে, আমি অবশ্যই সাধুবাদ জানাই, এবং যাদের উদ্যোগে এটা হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু টাঙ্গাইল জেলার যে মূল যে উদ্বোধনী ফলক, সেই বৃত্তের মতো যে সিঁড়ি বেয়ে বেয়ে যে ফলকটি তৈরি হয়েছিল, সেইটাকে ভাঙা খুব জরুরি ছিল, কারণ সেটা তো ইতিহাসের একটা অংশ। আর টাঙ্গাইলে যে যখন টাঙ্গাইল জেলা হয় তখন জনসংখ্যা ছিল 22 লাখ, মাত্র 22 লাখ। 2011 সালের আদমশুমারিতে 38 লাখ, এখন হয়তো সেটা 40 বা 42 লাখ হবে। যদিও আপনার যেহেতু জনসংখ্যা বেড়ে গেছে, চাহিদাও বেড়েছে, কৃষি জমি দখল হয়ে যাচ্ছে স্বাভাবিক নিয়মে, তারপরে স্কুলের মাঠ দখল হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই,
এবং এক জরিপে দেখা গেছে যে সারা দেশে, এটা শুধু টাঙ্গাইলের চিত্র নয়, সারা দেশেই বছরে 1% হারে কৃষি জমি কমে যাচ্ছে। তো কাজে আমাদের এই যে টাঙ্গাইল কেমন টাঙ্গাইল দেখতে চাই, সেটা হলো যে আমাদের পরিকল্পনাগুলো এমন ভাবে করতে হবে যাতে আমরা 100 বছর পরে কি হবে, সেই যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ডেল্টা প্ল্যান, যেটা ঠিক সেইভাবেই আমাদের প্রত্যেকটা অঞ্চলের পরিকল্পনাটাই করতে হবে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আজকে আমরা 100 বছর আগের প্রযুক্তির সাথে 30 বছর আগের যে প্রযুক্তির ব্যবধান, সেটা কিন্তু খুব বেশি না, কিন্তু গত 30 বছর থেকে আজকের প্রযুক্তি, শুধু 30 বছর না, 1 বছর আগে যে প্রযুক্তির উন্নয়ন দেখেছি, ঠিক 1 বছরের মধ্যে যে আরো কত পরিবর্তন হয়েছে, এটা কিন্তু আসলে দেখার মতো। এক্ষেত্রে কিন্তু বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেছে। আগে আমরা বিদ্যুৎ যখন স্থাপন করতাম, মানে বিদ্যুৎ কেন্দ্র, তখন কিন্তু আমরা কতগুলো জিনিস ভাবতাম যে লাইট জ্বলবে, ফ্যান চলবে, তারপর আস্তে আস্তে এসি, তারপর আস্তে আস্তে ফ্রিজ, এই তো ছিল তখনকার চাহিদা। কিন্তু এরপরে কম্পিউটার যুক্ত হবে, একসময় তো আমরা এটা কম্পিউটারের কথা কল্পনাও করতে পারি। তো সেখানে কম্পিউটার যুক্ত হয়েছে, তারপরে ইন্টারনেট এসেছে, মোবাইল এসেছে, অনেক কিছু এসেছে, মানে বিদ্যুতের ব্যবহার কিন্তু অনেক বেড়ে গেছে। কাজে আমাদের পরিকল্পনাগুলো এখন এইভাবে করতে হবে যে আমাদের যে কাজগুলো করছি এর যে আরো অনেক শাখা প্রশাখা বেরিয়ে যাবে, সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের সামনের দিকে এগোতে হবে। আর টাঙ্গাইল শহরের কথা আমি বলবো, তাই যে জেলা নিয়েও আরো কিছু কথা বলি, যে আমাদের এক সময় আপনার নাটক, তো জাতীয় ভাবে আমরা পুরস্কৃত, অনেকবার আমরা প্রথম পুরস্কার পেয়েছি, কাবাডিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ভলিবলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু এই খেলাগুলো যেন এখন হারিয়ে যাচ্ছে। আমরা যখন খেলা দেখতাম, আমরা যখন খেলতাম, তখন টাঙ্গাইলে কিন্তু পরিপূর্ণ স্টেডিয়াম ছিল না। এখন স্টেডিয়াম হয়েছে, কিন্তু সেখানে ভালো খেলা হচ্ছে না এবং দর্শক টানতে পারছে না, এটা একটা দুর্বলতা। তারপরে স্টেডিয়ামের সামনে যে পুকুর, পবিত্র পরিচ্ছন্ন পানির একটা পুকুর ছিল, সেখানে একটা মসজিদ ঘাট ছিল, সেখানে সাঁতার শিক্ষা হতো, সাঁতার শেখানো হতো, সাঁতার প্রতিযোগিতা হতো। এই জিনিসগুলোকে আমরা কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। আর আমি শহর নিয়ে একটু কথা বলবো, যে শহরে যে রাস্তাগুলো হচ্ছে, যেমন বিশ্ব ব্যাংকের কিছু রাস্তা হচ্ছে, অনেক টাঙ্গাইল শহরে আদালত পাড়েই আমি দেখেছি কয়েকটি রাস্তা হয়েছে, মাঝখান দিয়ে হলুদ বর্ডার দেয়া হয়েছে, বেশ চমৎকার কিছু রাস্তা হয়েছে, কিন্তু মেইন রোডের সৌন্দর্য কিন্তু ওইভাবে বাড়েনি। আর অধিকাংশ ওই সড়কে, যেমন জেল রোড, যেটা মানে নিরালার মোড় থেকে জেলা সদরে যে রোডটি চলে গেছে, আমরা একসময় জেল রোড বলতাম, এখন এটাকে জেলা সদর রোড বলি। এই রোডের দুই পাশে কিন্তু সরু দুটো খাল ছিল, এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু খালের উপরে কেউ বাঁশের সেতু, কেউ কাঠের সেতু, কেউ পাকা সেতু করে বাসায় যেত। তার মানে কি, এখানে যথেষ্ট জায়গা ছিল, সেই জায়গাগুলো দখল করে এখন মার্কেট হয়ে গেছে। রাস্তাটা কিন্তু আরো প্রশস্ত হতে পারে, সেই সুযোগ আমাদের ছিল। ভিক্টোরিয়া রোডটা কিন্তু আরো প্রশস্ত হতে পারে। ভিক্টোরিয়া রোডের পাশে যে খালটা, আমি একটু ইতিহাসের দিকে ফিরে যেতে চাই, সেটা হলো আমাদের এখানে 1887 সালের 1 জুলাই যে পৌরসভা হয়েছিল, সেখানে 1902 সালে প্রথম ভাইস চেয়ারম্যান প্রথা চালু হয়, এবং সেখানে শ্যামাচরণ দাশগুপ্ত প্রথম ভাইস প্রেসিডেন্ট, তিনি ভাইস চেয়ারম্যান, তিনি কিন্তু কমিশনারদের ভোটে নির্বাচিত ছিলেন। আর মহকুমা প্রশাসক পদাধিকার বলে আপনার চেয়ারম্যান হতেন। কিন্তু এই শ্যামাচরণ দাশগুপ্ত কিন্তু একটা কাজ করেছিলেন ওই সময়, এটা কিন্তু নগরায়নেরই অংশ হিসেবে কাজটি করেছিলেন। জেলা আমাদের জাতীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের দক্ষিণ থেকে শুরু করে সেই বুড়ি বিল পর্যন্ত, সেই টাঙ্গাইল বাস স্ট্যান্ড পাড়ি দিয়ে বুড়াই বিল পর্যন্ত একটা খাল কেটেছিলেন, এবং সেই খালটা করা হয়েছিল নৌকা যোগে মালামাল এবং যাত্রী পরিবহনের জন্য। এবং আমরা যখন ছোট, তখনও কিন্তু আমরা ওই খাল দিয়ে দেখেছি প্রচুর নৌকা ঘিরে, সেখান দিয়ে মানুষ যাতায়াত করে, মালামাল আনা নেয়া করে। এটা কিন্তু আমরাও ছোটবেলায় দেখেছি। আমরা যখন বিন্ধ্যবাসিনী স্কুলে গিয়েছি, তখন দেখতাম যে বিশেষ করে বর্ষা মৌসুমে সেই খালটির নামটা ছিল শ্যামাবাবুর খাল। সেই শ্যামাবাবুর খালের নামটিও কিন্তু মানুষ এখন ভুলে গেছে। সেই খাল তো নেই,
সেই খালটাকে যে এখন ড্রেন করা হয়েছে, সেই ড্রেনটার অস্তিত্ব কিন্তু এখন হুমকির মুখে, কারণ সেই ড্রেনের কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু ওইভাবে নেই, পানি আটকা পড়ে যায়। তো আমি মানে কথাগুলো বললাম এই জন্য যে আমরা নগরায়ন করছি, উন্নত দেশগুলোতে যা দেখেছি সেটা হলো আমাদের এখানে একটা সেতু করতে গেলে, যেমন যমুনা সেতু একটা বিশাল একটা প্রকল্প, কিন্তু সেই যমুনা সেতুর যে অ্যাপ্রোচ রোড করা হয়েছে, সেই অ্যাপ্রোচ রোডও কিন্তু নদীর অর্ধেকটা দখল করে করা হয়েছে। কিন্তু উন্নত বিশ্বে যেটা দেখেছে সেটা হলো অ্যাপ্রোচ রোড না, অনেক দূরে থেকে কিন্তু সেতুটা তৈরি হয়েছে যাতে নদীর পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত না হয়। আর আমরা তো রাস্তা তৈরি করতে গিয়ে তো স্বাভাবিক প্রবাহ নষ্ট করে ফেলছি, এতে কিন্তু নদীতে চর হচ্ছে, পলি জমছে, নদীর মানে নদীর নাব্যতাও চলে যাচ্ছে, নদীর কিন্তু স্বাভাবিক ব্যবহার আমরা করতে পারছি না। এবং যে হার্ডিং ব্রিজ, একটা বিশাল একটা সেতু তৈরি হয়েছিল, সেটার নিচ দিয়ে এখন গাড়ি চলে। তো এখন বিষয়টা হলো যে আমাদের এই পরিকল্পনাগুলো ওইভাবে করতে হবে যে আমরা যে নগরায়ন করব, সেই নগরায়ন করার সাথে সাথে আমরা যেন প্রকৃতিকে ভুলে না যাই, কারণ প্রকৃতি আমাদের বাঁচানোর জন্য কিন্তু প্রকৃতি সবচেয়ে বড় সঙ্গী আমাদের। তবে টাঙ্গাইলে একটা জিনিস যে এখনো প্রচুর গাছগাছালি আছে টাঙ্গাইল শহরে, এটা আমার একটা ভালো লাগার বিষয়। আবার অনেক গাছ কেটে ফেলা হচ্ছে, সেটাও খারাপ লাগার বিষয়। ধন্যবাদ। তবে গাছও আছে। তো যেহেতু মাননীয় প্রতিনিধি আমাদের সংসদ সদস্য, উনি বলছিলেন যে আমি আইন প্রণেতা, তারপরে এলাকার কিছু কথা আপনাকে তো দেখতেই হবে, জানতেই হবে, শুনতেই হবে। সবাইকে ধন্যবাদ। আর আমি ডক্টর মাহফুজুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি টাঙ্গাইলের নন, তারপরেও তিনি টাঙ্গাইলের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। আর এই যুগে একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই আমাদের কাজে লাগবে। আমি সানোয়ার সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তিনি টাঙ্গাইলের হয়ে অনেক কাজ করছেন। আশা করি যে সবগুলো কাজ সফল হবে, করোনার পরে আমরা আরো এগিয়ে যাব। ফরিদকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আয়োজন করার জন্য। আমি এই পর্যায়ে একটু কথা বলবো যে সারা পৃথিবী যখন করোনা মহামারীতে জর্জরিত, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তখন বাংলাদেশকে মোকাবিলা করতে হইলো একটা বন্যা, এবং যে বন্যা আমাদেরকে সত্যি অনেক ঝামেলা ফেলেছে এবং আমাদের উন্নয়নে বাধাগ্রস্ত করেছে। এবং এই পর্যায়ে আমাদের সমাজ সেবক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগের দায়িত্বে নেয়া জনাব আলহাজ আবুল হোসেন সাহেবের সন্তান এবং সদরের এমপি এবং টাঙ্গাইলের সন্তান হিসাবে যে প্রত্যাশার টাঙ্গাইল শহর কি আমার বন্ধু সানোয়ার পেয়েছে, নাকি কতটুকু বাকি আছে, এবং আমরা কি এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আসলে তালেক ভাই কথাগুলো বলেছেন টাঙ্গাইলকে ঘিরেই। টাঙ্গাইলের পুরনো ঐতিহ্য যদি আমরা আবার ফিরে পেতাম, এটি হলো আমাদের মূল কথাগুলো ছিল। আসলে যে খালটির কথা উনি বলেছেন, এই খালটি আমরা যখন 91-এ দেখলাম যে এটি পাকা হচ্ছে, তখনও কিন্তু সেই সময় কিছু প্রতিবাদের কথা ছিল, কিন্তু কোনো প্রতিবাদ হয়নি। আমরা ছোট ছিলাম, কলেজে পড়াশোনা করে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমি কেবল ভর্তি হয়েছি। সে সময় আসলে এই জিনিসটা আমাদের যারা সুধী মহল ছিল তারা কিন্তু এই জিনিসটা বাধা প্রদান করেনি। এটি একটি খাল ছিল, কিন্তু খালটা অবহেলা অযত্নে মজা ছিল দেখি কারো কোনো আপত্তি করেনি। আমরা বলেছিলাম যে এর পুরো মার্কেট করা যাবে না, খালটাকে ওপেন রাখতে হবে, কিন্তু শেষ পর্যন্ত এখন এটি কিন্তু সোয়ারেজ লাইনে পরিণত হয়েছে। এটি এখন কোনো ড্রেন না, শহরে কোনো ড্রেন না, যেটা পরবর্তীতে এখন সোয়ারেজ লাইনে পরিণত হয়েছে, যেটা দুর্গন্ধ। এখন আমার সেই ছোটবেলার স্কুলের ছাত্ররাও পায়, আমরা যারা সেখান থেকে পথচারী পারাপার হই তারাও কিন্তু সেই দুর্গন্ধ আমরা দেখতে পাই। এবং সম্ভবত একজন স্টুডেন্টও মারা গিয়ে ওখানে। এই খালটা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা যদি সম্ভব হতো তাহলে আমি চেষ্টা করতাম এটি ভেঙে ফেলার জন্য, আবার সেই পুরনো খালে কিভাবে ফেরত যাওয়া যায় সেটা আমি চেষ্টা করতাম। কিন্তু এখন আমাদের এত বাড়িঘর হয়ে গেছে যে আমাদের এখন নতুন সুয়ারেজ লাইনই করতে হবে, আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। আমাদের নদীগুলো যেভাবে এখন আমাদের যে পাশে যে লোহজং নদীর কথা বললেন, এই লোহজং নদী কিন্তু এখন একটা খালে পরিণত হয়েছে, এবং মজা খাল, যেটি বর্ষা আসলে পানিটা পরিষ্কার থাকে, কিন্তু তারপরে কিন্তু আমি যেহেতু খালের পাড়ে মানে লোহজঙ্গের পাড়ে বাসিন্দা, দুর্গন্ধ কিন্তু আমাকে পোহাতে হয়। আমি শুধু একটু বলবো যে আমরা টাঙ্গাইল
টাঙ্গাইলের কেন উন্নয়ন ডেভেলপমেন্ট এত ভালো হয়নি, এটাই একটু প্রথম প্রশ্নটা ছিল, সেটি বলতে চাই। বাতির নিচে যেমন একটা মোমবাতি জ্বালালে নিচে যেমন অন্ধকার থাকে, রাজধানী খুব কাছে থেকেও আমরা সেই অন্ধকারে ছিলাম দীর্ঘদিন। আমাদের সেই অন্ধকার কেটে আলোর ছটা ছড়াতে গিয়ে কিন্তু এই দীর্ঘ সময় প্রায় আমরা এই 15 থেকে 20 বছরের মধ্যে আমরা এই আলোর ছটাটুকু আস্তে 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 ছড়াইছি। টাঙ্গাইলকে তার আগে কিন্তু আমরা ওই বাতির নিচে অন্ধকারের মধ্যে আমরা দেখেছি যে আসলে কোনো সুযোগ সুবিধা টাঙ্গাইলে ছিল না। আমি গত 6.5 বছরে দুই টার্মের এমপি, তো সেই জন্য বলছি 6.5 বছরে যেটি কাজটি করছি শুধু কানেক্টিভিটি রক্ষা করার জন্য, মানুষ যাতায়াত করতে তার যোগ্য জিনিসগুলো যার হাতের কাছে যেটি পাওয়া দরকার সেগুলো যাতে খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছে যায়। আমার প্রথম কাজটি ছিল কানেক্টিভিটি করা, এবং আমি গত 7.5 বছরে প্রায় 400 কিলোমিটার রাস্তা পাকা করেছি আমার সদরে। এটি আমাদের ডেভেলপমেন্টের কাজ। তার সাথে ব্রিজ, কানেক্টিভিটির জন্য ব্রিজ দরকার। আপনি যে কথাগুলো বলছেন যে ব্রিজের পরিকল্পনাগুলো, হ্যাঁ আমাদের কিছু কিছু বিল থাকে, যেমন ছোট ছোট খালের উপর আমরা বক্স কালভার্ট করে ফেলি। আমি রিং কালভার্ট বন্ধ করে দিয়েছি। আমি এখন বলছি যে কালভার্ট করতে হলে বড় কালভার্ট করতে হবে, ব্রিজ গুলো করতে হলে সেই অ্যাপ্রোচ না, আমাকে ব্রিজ করতে হবে মাটি থেকে শুরু করে মাটি পর্যন্ত, নদীর পার থেকে নদীর পার পর্যন্ত আমি ব্রিজের এখন পক্ষপাতি না। যে কারণে আমি 100 মিটার ব্রিজ দিচ্ছি, সেখানে এখন 320 মিটার ব্রিজ হচ্ছে, কারণ তারা ওইভাবে ডিজাইন করতেছে যে ভবিষ্যতে যাতে এই ব্রিজ গুলো নৌ চলাচলের জন্য উন্মুক্ত থাকে, সেইভাবেই তারা ডিজাইন করছে। এই কারণেই টাঙ্গাইল শহরে যে কয়েকটা ব্রিজ এখন দৃশ্যমান রয়েছে, এগুলো কিন্তু আমরা ভাঙ্গার পরিকল্পনা অলরেডি নিয়েছি। 7টা ব্রিজ হবে, নান্দনিক ব্রিজ হবে এই লৌহজঙ্গের উপরে, দুই জিনিস দিয়ে কোনো নৌকা চলাচল করে, তাহলে এই ব্রিজগুলো যাতে সেইভাবে তৈরি করা হয় সেইভাবে কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি। আমরা চাচ্ছি যে এই নদীটাকে নাব্যতা ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর ইচ্ছা পোষণ করেছেন যে যেখানে প্রতিবন্ধকতা তৈরি করে নদীগুলোকে অনুশাসন করা হয়েছে, আমরা সেই প্রতিবন্ধকতা ভেঙে ফেলবো। দরকার পড়লে পুরা শহরে আমরা চারিদিকে বাদ দিয়ে রেখে দিব, কিন্তু নদী আমরা সচল রাখবো। এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা সদিচ্ছা আছে, এবং সেইভাবে আমরা কাজগুলো করছি। আমরা নদীর পার্কেও উঁচু করছি, এবং সেখানে ডেভেলপ করার জন্য ঘাটলা তৈরি থেকে শুরু করে লাইটিং দিয়ে আমার টাঙ্গাইল কিন্তু এখন শতভাগে আমরা বিদ্যুতের আওতায় চলে এসেছি। আমাদের টাঙ্গাইল সদরটা শতভাগ কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ হয়েছে। আমরা সেই চরে গ্রামে গঞ্জে যেখানে লাইন দিতে পারিনি, সংযোগ দিতে পারিনি, সেখানে আমরা সোলার দিয়েও কিন্তু মানুষকে এখন আমরা বিদ্যুতের আওতায় নিয়ে এসেছি। এটা আমাদের একটি সফলতা যেমন আছে, আবার বিদ্যুতের কিছু বিভ্রাট, কারণ যত তাড়াতাড়ি আমরা বিদ্যুৎ উৎপাদন করেছি আমাদের সঞ্চালন লাইনগুলো তত তাড়াতাড়ি আমরা ডেভেলপ করতে পারিনি, যার কারণে এখনো কিছু কিছু বিদ্যুৎ বিভ্রাট, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিন্তু আমরা দিতে পারিনি। তারপরে আছে মিটার ভোগান্তি। এটি কিন্তু বিদ্যুৎ বিলের ভোগান্তি কিন্তু টাঙ্গাইলে একটা বড় একটা বিষয়, কারণ এখানে মিটার আমরা যতই ভালো মিটার দিই না কেন, আমাদের সংযোগ লাইনগুলো যখন একসময় আমি এমপি হওয়ার আগে যখন যারা ক্ষমতায় ছিলেন তারা যেভাবে এই সংযোগ লাইনগুলোকে তৈরি করেছিলেন, সেটা আসলে কোনো স্ট্যান্ডার্ড মাপের সংযোগ লাইন ছিল না। আমরা এগুলো সবই ডিস্ট্রয় করে দিয়ে এখন স্ট্যান্ডার্ড মাপের সংযোগ দেওয়ার চেষ্টা করছি, যাতে মানুষের ভোগান্তিটা কমে। এই ডেভেলপমেন্টের পাশাপাশি আমার মূল কাজটাই ছিল কারেক্ট। শহরে আমি হাত দিতে পারি না, শহরে একটা পৌরসভা আছে, পৌরসভার নিজস্ব কিছু অবকাঠামো তৈরি করার ক্ষমতা রাখে, এবং আমরা সুপারিশ করতে পারি, কিন্তু পৌরসভার ডেভেলপটা তারা পৌরসভার আদলে তৈরি করে। এই কারণে পৌরসভাকে আমরা স্প্রেড আউট করতেছি, রাস্তা কিছু করতেছি। আপনি যে মেইন রোডের কথা বললেন, এটা কিন্তু আমাদের পৌরসভার রাস্তা না, এটা আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা। সেই কারণে এই ডেভেলপটা আমি পরিকল্পনা নিয়েছি যে আমাদের নাগরপুরের সাথে 4 লেন হচ্ছে, এটার সাথে এটা একটা প্রজেক্ট আছে আমাদের। এই রাস্তাটা আমরা দুই পাশে ফুটপাথ দিয়ে, যাতে মালামাল রাস্তায় না আসে, সেই কারণে ফুটপাথ ড্রেন দিয়ে এই রাস্তাটাকে আমরা প্রসারিত করব। যদিও দখলের কথা বলেছেন পৌরসভার রাস্তা এবং পৌরসভার খাল বাদ দিয়ে যেটুকু রাস্তা আছে সেটি হলো রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা। ওনারা ওনাদের জমি উদ্ধারের জন্য যতটুকু করা দরকার সেই কাজটি করছেন। ইতিমধ্যে আমরা পুরো নগর জলপাই বাইপাস থেকে আমরা রাবনা বাইপাস পর্যন্ত এই রাস্তার সম্প্রসারণ কাজ যতটুকু করা যায় সম্ভব আমরা সেই কাজগুলো করছি। ছোট ছোট ব্রিজ ছিল সেগুলো আমরা ভেঙে একটু প্রসারিত করছি। আমরা এর রোডস এন্ড হাইওয়েজের কাজ এটা শেষ হওয়ার পরে আমরা শহরের মাঝখান দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই কাজটি করবো। আর আপনার
জেল রোড যেটা বলেছেন সেটি কিন্তু পৌরসভার দায়িত্ব এবং সমন্বয়তার কথা বলতে গেলে আমরা পরিমাপ করেছি। আমরা সিএস ধরতে গেলে নদী এসে যায়, যখন আমরা আরো ধরে কাজ করি, আরো ধরে কাজ করতে গেলে যে মাপটুকু আসে সেই মাপটুকু ধরে কিন্তু আমরা ভাঙার চেষ্টা করেছি। পূর্বে আমাদের রাস্তা যা ছিল, কারণ আমি ওই রাস্তায় চলাচল করেছি, আপনি জানেন যে প্রত্যেক বাড়িতে ওই কিছু কিছু ছোট ছোট থাকতো, কারণ এখানে কাঁচা ড্রেন ছিল। আপনি জানেন যে ওই জায়গাটা একটু মানে সবচেয়ে নিচু এলাকা আকুটাকুর পাড়া, এটাই আমরা সবসময় জানতাম যে আকুটাকুর পাড়া সবচেয়ে নিচু এলাকা। সেই জায়গাটা কিন্তু ড্রেনটা হচ্ছিল ওইভাবে না, যার যার নিজস্ব জায়গার উপর দিয়ে অনেকে ড্রেন করেছে। আমরা কিন্তু আরো ক্ষতি আমরা দাগ দেখেই প্রসারিত করা, কিছু কিছু জায়গা অবশ্যই আটকে পড়েছে, যেগুলা বহুতল বিল্ডিং হয়ে গেছে, এগুলা অনেকেই ছেড়ে দেয়। আমরা কাউন্সিলরদের মাধ্যমে বলছি যেখানে যে জায়গাটুকু পাবে সবটুকু জানি আমরা দখল মুক্ত করতে পারি, পৌরসভার জায়গা পৌরসভা বুঝিয়ে নিবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক রাস্তা করতে জায়গা বাদ দিয়ে পাবলিকের জায়গা নিতে হচ্ছে, এবং এটি আমরা করেছি। এখানে 16 ফুটের রাস্তা আমরা 25 ফুট করেছি, তার কারণে অনেকের বাড়িঘর ভাঙতে হয়েছে এবং আমাকে কথা শুনতে হয়েছে। আমরা 14 ফুটের রাস্তা 20 ফিট করেছি ড্রেন সহ, সেখানেও পাবলিকের জমি 6 ফিট 7 ফিট করে নিতে হয়েছে, সেখানে আমাদের কথা শুনতে হয়েছে। কিন্তু এইরকম উদ্যমী হতে হবে যাতে আমরা আমাদের রাস্তাগুলো প্রসারিত করতে পারি। আর যে খাল আমরা বড়াই বিল থেকে আমাদের এই ঈদগাহ মাঠ পর্যন্ত যে খালের কথা বলেছেন, আসলে এটি আমাদের জন্য একটি, এবং এটি আমরা রক্ষা করতে পারিনি। এটা আসলে ভবিষ্যতের পরিকল্পনা, আমার পরিকল্পনা যে করে হোক এটা ভেঙে ফেলা হোক। আমরা চাই এখানে খালের মতো খাল থাকবে, মানুষ যেন এই মার্কেটে এত মার্কেট দরকার নেই, আমার পৌরসভার এত মার্কেট দরকার নেই, লম্বা মার্কেট দরকার নেই। খালের মতো যদি খাল আমরা রক্ষা করতে পারি, কিন্তু রক্ষা করবো কি দিয়ে? কারো বাড়িতে সোয়ারেজ লাইনের অংশ নেই, কারো বাড়ির থেকে আপনার যে পয় নিষ্কাশন হবে সেই ব্যবস্থা তারা নিজেরা সেপটিক ট্যাঙ্ক তৈরি করে না, ডিরেক্ট আমার খালে তারা সংযোগ দিয়ে দিচ্ছে। এই যে মানুষের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে আসলে এই খালটাকে আমরা মনে হয় যে ভবিষ্যতে সোয়ারেজ বানাতে হবে, তাছাড়া এর বিকল্প কিছু নেই। এটাকে আরেক জায়গায় থেকেও তৈরি করে এই পানিটাকে নিষ্কাশন করে নদীতে পরিষ্কার ফেলতে হবে, এটাই আমাদের আছে। ধন্যবাদ ফরিদ সাহেবকে। আমি একটু সানোয়ার ভাইয়ের সাথে সুর মিলিয়ে একটা কথা বলতে চাই লৌহজং নিয়ে। আপনি বললেন আপনার অনেক কষ্ট লৌহজং নিয়ে, কারণ আমিও তো লৌহজংয়ের পাড়ে আকুটাকুর পাড়ায় আমি বড় হয়েছি, নিয়মিত সাঁতার কাটতাম এই লৌহজং নদীতে। আপনার নিশ্চয়ই মনে আছে দিঘুলিয়া, আপনার বাড়ির কাছে দিঘুলিয়া একটা সেতু হওয়ার পরিকল্পনা অনেকবার নেওয়া হয়েছে, একটা উঁচু সেতু, এমন ভাবে সেতুটি তৈরি করা হবে যাতে নিচ দিয়ে নৌকা চলতে পারে। কাকমারি সেতুর কথা নিশ্চয়ই মনে আছে, প্রায় আধা মাইল দূরের থেকে সেই সেতুর জন্য রাস্তা উঁচু হয়েছে। তার মানে দিঘুলিয়ান সেতুটি তৈরি হয়ে গেছে এবং কাকমারি সেতুটি তৈরি হয়ে গেছে, নান্দনিক সেতু আমরা তৈরি করেছি, সেটা নিচ দিয়ে পানি নৌকা চলাচল করতে পারে। কিন্তু আমাদের যে মূল বিষয়টা হলো সেটা হলো যে আমাদের হাউজিং এর ওখানে যে বক্স কালভার্টটি আছে সেটা নদীর নিচ দিয়ে কখনোই নৌকা যাবে না। আমাদের বেড়াডোমা যে ব্রিজটা আছে সেটা নিচ দিয়ে নৌকা যাওয়ার উপায় নেই। আমাদের কি কাকমারা যে পার্কের কর্নারে যে ব্রিজটা রয়েছে সেটা নিচ দিয়ে যাওয়ার উপায় নেই। এই সকলগুলো ব্রিজ সহ আমরা 7টা ব্রিজ ডেভেলপ করার জন্য অলরেডি আমরা টেন্ডারে চলে গেছি, 3টা টেন্ডার হয়ে গেছে, আরো 3টা হবে। আমি বলেছি আপনাকে 228 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা এই লৌহজংকে ঘিরে করেছি। সেই 228 কোটি টাকার মধ্যে 7টা ব্রিজ আছে, ফুটপাথ আছে, সাইডে মানে কি বলে বিউটিফিকেশন সহ, স্ট্রিট লাইট সহ পুরা নদীর পাড় দিয়ে আমরা হাঁটতে পারবো সেই ব্যবস্থা সহ আছে এখানে। ধন্যবাদ। আশা করি যে আপনি সফল হবেন এই কাজে। ধন্যবাদ। আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আজকে ধন্যবাদ ডক্টর মাহফুজুর রহমান আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ খান মোহাম্মদ সালেক আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ এমপি সানোয়ার হোসেন আমার এই অনুষ্ঠানে আসবার জন্য এবং চমৎকার একটা আলোচনা করবার জন্য, এবং সবাইকে শুভেচ্ছা। এবং টাঙ্গাইলবাসী আপনারা যারা আছেন সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, আমরা সবুজ টাঙ্গাইল চাই, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।